আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ডিউ রিটেন হিরো এই সিরিজের আজকে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা কেমিস্ট্রির মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ প্রথম পেপারের সব থেকে থিওরিটিক্যাল চ্যাপ্টারটা দিয়ে এই ডিউ রিটেন হিরো সিরিজটাকে চালু করতে যাচ্ছি। এবং প্রথম ক্লাসে আমরা যেটা চেষ্টা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্মের যত ধরনের প্রশ্ন আসে সেগুলোকে তোমাদের কভার করে দেওয়ার। এখন প্রথমে ক্লাসের শুরুতে কিছু কথা বলি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটা তোমরা জানো পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল এবং সেখানে বিভিন্ন এস ব্লক পি ব্লক মৌল অর্থাৎ বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম নিয়ে আলোচনা করা আছে। এরপরে পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি সেসব নিয়ে আলোচনা করা আছে। শেষের দিকে তোমার হচ্ছে সংকরায়ন, পোলারিটি, পোলার আয়ন এইগুলা এবং হাইড্রোজেন বন্ধন, এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা আছে। সো ভাইয়া তোমাদের জন্য ডিউ ওরিয়েন্টেড বা ডিউতে আসতে পারে বা অন্যান্য যেসব ভার্সিটিতে রিটেন আসতে পারে সেখানে আসার মতো টোটাল 25 থেকে 30টা প্রশ্ন তোমাদের জন্য এই স্লাইডের মধ্যে আমরা রাখছি এবং এছাড়াও এর বাদে তোমাদের আর কি কি দেখা লাগবে সেগুলো ভাইয়া তোমাদের বলে দিব। সো আশা করি এই স্লাইডে যে হচ্ছে তোমার 27 থেকে 28টা প্রশ্ন আছে সেখান থেকেই তোমাদের ডিউতে যদি এই চ্যাপ্টারের প্রশ্ন আসে তাহলে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। তাহলে আমরা ডিরেক্ট আর কথা না বলে ক্লাসে যাই। সো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটাতে কি বললাম ভাইয়া, প্রথমে কি আছে দেখো একটু বলি যে প্রথমে বিভিন্ন ব্লকের মৌল আছে, তাই তো? তোমরা যদি বইটা একটু খুলো বা পড়ে থাকো তাহলে দেখবা বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম নিয়ে আলোচনা করা আছে। দ্বিতীয়ত তোমার হচ্ছে এক একটা মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম কি, যেমন ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে আকার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এইসব নিয়ে আলোচনা করা আছে। এবং এরপরে হচ্ছে তোমার বন্ধন নিয়ে আলোচনা করা আছে এবং এই বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন সেগুলা। তারপরে আছে হচ্ছে তোমার সংকরায়ন, পোলারিটি এবং পোলার আয়ন, অর্থাৎ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট 3টা টপিক পোলারায়ন বা যেখানে আমরা কি ফাজারের নীতি অ্যাপ্লাই করি। এবং লাস্ট টপিকটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। তাহলে এই যে এই সবগুলা টপিককে আমরা সিরিয়াল বাই সিরিয়াল প্রথমে ব্লক থেকে কি প্রশ্নগুলো আসে সেটা দেখব, তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আদারওয়াইজ যত কিছু আছে সব কিছুই আমি এই স্লাইডটার মধ্যে তোমাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? এবং ক্লাস শেষে তোমরা স্লাইডগুলো পেয়ে যাবা, এবং যারা ক্লাস করার সময় পাও না বা হচ্ছে ক্লাস শেষে স্লাইডগুলো দেখে পড়াটাকে রিভাইজ করতে চাও তাদের জন্য আমরা স্লাইডটা প্রোভাইড করবো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম প্রশ্নে চলে আসো। দেখো ফার্স্টে ইলেকট্রন বিন্যাসের একটা প্রশ্ন রাখছি, কিসের জন্য? দেখো এই প্রশ্ন তোমরা পারো, তারপরে রাখছি এই জন্য কারণ হচ্ছে আমি চাই যে এই স্লাইডটা থেকেই তোমাদের প্রশ্ন আসুক। কথা বুঝতে পারছো? এই স্লাইডটা থেকেই যেন তোমাদের প্রশ্ন আসে। সো দেখো এই যে কপার এবং ক্রোমিয়াম এর যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ভাই এগুলো কি আমরা 9-10 থেকে পড়ে আসছি না? সো কপার এবং ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম সেটা দিয়ে দিতেই পারে 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য। এবং কেমিস্ট্রি সম্পর্কে একটা কথা বলি, আজকে তো আমাদের ডিউ রিটেন হিরোর প্রথম ক্লাস, তাই না? সো এই যে রিটেন যেই কেমিস্ট্রির ব্যাপারটা, কেমিস্ট্রি সহজ আসবে বা তুমি যদি কেমিস্ট্রি মোটামুটি লেভেলের পড়ো তুমি কেমিস্ট্রি পারবা, বাট কঠিন কি হবে জানো? ফিজিক্স আর ম্যাথ। ডিউতে আমি তো গত 3 বছরের প্রশ্ন প্যাটার্ন দেখছি, 3 বছরের প্রশ্ন প্যাটার্নে ডিউতে ম্যাথ আর ফিজিক্সটাকে একটু ডেপথ লেভেল থেকে করার চেষ্টা করে, বাট কেমিস্ট্রিতে কি আসে? অনুবন্ধী অ্যাসিড ক্ষার কি, উদাহরণ লেখো, এটা লেখো, ওইটা কি, এই টাইপের প্রশ্নগুলো আসে। কথা বুঝতে পারছো? তার মানে কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যেগুলো লাগে আমরা এই ক্লাসগুলোতে সেগুলোতে কভার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নটা আমি রাখছি এই জন্য কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এই প্রশ্নটা প্রথমে আমরা দেখব। সো কপার এবং ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কিসের জন্য হয় আমরা জানি? তোমার স্থিতিশীলতার জন্য। সো কপার 24 হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এরকম যে প্রথম 18টা ইলেকট্রন হচ্ছে আর্গনের মতো যেমন সেরকমই হবে, এবং এরপর 3d4 এবং 4s2 এরকম হওয়ার কথা ছিল নর্মাল নিয়মে, বাট আলটিমেটলি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে কিরকম হয় দেখতে? তোমার এই যে এই 2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে 3d তে চলে আসে অর্ধপূর্ণ বানানোর জন্য। সো যখন 3d5 হবে আমরা জানি সেটা মোর স্টেবল বা বেশি স্থিতিশীল। সো তখন কিরকম হয়? তোমার হচ্ছে আর্গন 3d5 4s1। সো তুমি এখানে কতটুকু কথা লিখবা? এই প্রশ্নটা ধরো হচ্ছে ডিউতে আসছে 2 মার্কের জন্য। সো তুমি কতটুকু কথা লিখবা? তুমি কি ইন্টারের মতো কথা লিখবা? না, তুমি বলবা ডিরেক্ট পয়েন্ট একদম কিসের জন্য, কারণটা কি সেটা ব্যাখ্যা করবা। যে স্থিতিশীলতার জন্য, যে 3d5 হলে মোর স্টেবল তাই 4s2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে আসছে, এতটুকু কথা বলে ইলেকট্রন বিন্যাস দুটো দেখাবা যে হওয়ার কথা ছিল এইটা, হয় এইটা, বেশ তোমার অ্যান্সার করা শেষ। তোমার এইচএসসির মতো ডিটেলসে তারে বলে লেখানো লাগবে না, সে তোমার কাছে জাস্ট জানতে চাইছে তুমি এটা বুঝো কিনা বা পারো কিনা।
কথা বুঝতে পারছো? বাট তুমি কেমনে লেখছো না লেখছো সেটা তার কাছে ম্যাটার করে না, তুমি টপিকটা বুঝলেই হইলো বা পারলেই হইলো, ঠিক আছে? সো কি লিখবো, জাস্ট খালি লিখবো যে আচ্ছা এটা ব্যতিক্রম হয় কিসের জন্য, স্থিতিশীলতার জন্য। সো এতটুকু লিখলেই হচ্ছে। অ্যাডমিশনে তোমার হচ্ছে জাস্ট দেখে তুমি জিনিসটা পারো কিনা, তারা খালি এতটুকুই পরখ করে, তোমার ওই এইচএসসির মতো লেখা লাগবে না। তাহলে এইটা হওয়ার কথা ছিল, বাট এটা হয় না, হয় কোনটা, এইটা। এবং কপারের ক্ষেত্রেও সেম, কপার হচ্ছে তোমার 29, সো হওয়ার কথা ছিল কিরকম, আর্গন 3d9 4s2 এরকম হওয়ার কথা ছিল, বাট এরকম হয় না। কিরকম হয়, কপার 29 এর ইলেকট্রন বিন্যাস কিরকম, প্রথম 18টা আর্গনের মতো, এবং এরপরে 3d যে 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে এটাকে 3d10 বানায় ফেলে, কারণ তোমার সম্পূর্ণরূপে পূর্ণ হইলে অরবিটালগুলো কি স্টেবল বা স্থিতিশীল, তাই এটা হয়ে যায় 3d10 এবং 4s1। সো এটা হচ্ছে কারেক্ট। জাস্ট কারণ কি, কারণ হচ্ছে অরবিটালের স্থিতিশীলতা, অরবিটালের স্থিতিশীলতা, বাস এতটুকুই। তুমি আসলে জাস্ট এই কারণটা লিখবা, আর কিচ্ছু লেখা দরকার নাই, ঠিক আছে? যে অরবিটালের স্থিতিশীলতার কারণে এই জিনিসটা হয়, আর ইলেকট্রন বিন্যাসটা দিবা। তাহলে প্রথম প্রশ্ন ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। এবার আমরা এস ব্লকের প্রশ্ন দেখবো, তারপরে পি ব্লক, তারপরে ডি ব্লক, তারপরে এফ ব্লক, এভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তারপরে যেভাবে বললাম ভাইয়া প্রথমে, তারপরে যাবো হচ্ছে বন্ধন, তারপরে হচ্ছে তোমার সংকরায়ন, পোলারিটি, পোলারায়ন, হাইড্রোজেন বন্ধন, এভাবে আমরা হচ্ছে প্রশ্নগুলোকে সাজাইছি। সো প্রথম দেখো, বলছে বেরিলিয়াম একটা এস ব্লকের মৌল হওয়া সত্ত্বেও কিসের জন্য আয়নিক যৌগ গঠন করে না। বেরিলিয়াম তো এস ব্লকের মৌল, কিন্তু ও কেন আয়নিক যৌগ গঠন করে না? এখন এটার জন্য আমাদের ফাজানের নীতিতে চলে যেতে হবে। ফাজান আমাদেরকে কি বলছিল ভাইয়া, ফাজানের নীতি। ফাজান আমাদেরকে বলছিল যে ক্যাটায়ন যত ছোট হইতে থাকে তত তার পোলারায়ন বেশি হয়, আর পোলারায়ন যার বেশি সে আস্তে আস্তে সমযোজী বন্ধনের দিকে যেতে থাকে। এই বেরিলিয়াম কিন্তু এস ব্লকের একদম উপরের দিকে আছে, অর্থাৎ ওর সাইজ ছোট, তো ক্যাটায়নের সাইজ ছোট হওয়ার কারণে বেরিলিয়ামের চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এবং আকার ছোট হওয়ার কারণে বেরিলিয়ামের পোলারায়ন অতিমাত্রায় হয়, অনেক বেশি হয়। তাই বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন না করে সমযোজী যৌগ গঠন করে। সো কতটুকু কথা লিখবো, লিখবো বেরিলিয়াম কি করছে, তোমার এই যে ক্যাটায়নের আকার, ফাজানের যেই ক্যাটায়নের আকারটা আছে এইটার উপর ডিপেন্ড করেই তোমার হচ্ছে বেরিলিয়াম কি করে না, আয়নিক যৌগ গঠন করে না। সো এখানের অ্যান্সারটা কি, অ্যান্সারটা জাস্ট 2 লাইন। অ্যান্সারটা এতটুকু যে বেরিলিয়াম তোমার হচ্ছে বেরিলিয়ামের আকার ছোট হওয়ার কারণে এর ক্যাটায়ন বেরিলিয়াম 2 প্লাসে অধিক মাত্রায় পোলারায়ন ঘটে, অধিক মাত্রায় পোলারায়ন ঘটে। সো পোলারায়ন যত বেশি তত তোমার কি সমযোজী, তাই আমরা বলবো যে তাই তোমার হচ্ছে বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। সিম্পল 2 লাইন দিব, আমাদের অ্যান্সার শেষ। বুঝতে পারছো? তাহলে বেরিলিয়াম ক্যাটায়নটার আকার ছোট, ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলারায়ন তত বেশি হয়, যেটা ফাজানের 1 নম্বর নিয়ম। এবং সেই ক্যাটায়নের আকার ছোট হইলে সেখানে পোলারায়ন বেশি মানে সেই যৌগটা তত সমযোজী, তাই ও সমযোজী গঠন করে কিন্তু আয়নিক গঠন করে না। বাট ওর করার কথা ছিল কিন্তু আয়নিক। সো এটাই প্রশ্ন করছে যে কেন করে না, অ্যান্সার হচ্ছে তোমার পোলারায়নের কারণে করে না। এরপরে প্রশ্ন, সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে রাখা হয়? দেখো এই যে সোডিয়াম, অ্যান্সার করতেছি, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে যে সোডিয়াম উচ্চ মাত্রায় তোমার হচ্ছে রিঅ্যাক্টিভ, ঠিক আছে? সোডিয়াম উচ্চ মাত্রায় তোমার হচ্ছে সক্রিয়। সক্রিয় মানে কি, তোমার যারে পায় তার সাথে বিক্রিয়া করে ফেলে। ধরো বাতাসের অক্সিজেন পাইছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, পানিকে পাইছে, পানির সাথে বিক্রিয়া করে ফেলে। এবং সোডিয়ামকে যদি পানির মধ্যে দেই তাহলে অনেক বেশি হিট
উৎপন্ন হয় এবং সেখানে কিন্তু আগুন ধরে যায়। তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখো যে সোডিয়াম ইন ওয়াটার, তখন সেই ভিডিওতে দেখবা সোডিয়ামের টুকরা যখন পানিতে নিক্ষেপ করে তখন সোডিয়ামের পানি বিক্রিয়া করে দেখবা ওখানে পানির মধ্যেই ধরো হচ্ছে আগুন ধরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সোডিয়াম অনেক বেশি রিঅ্যাক্টিভ বা অনেক বেশি সক্রিয়। তো ওকে যদি হচ্ছে পানি বা অক্সিজেনের সাথে রাখি বা এগুলোর সংস্পর্শে আনি তাহলে ও বিক্রিয়া করে ফেলবে। তাহলে ওকে এমন কারো মধ্যে রাখা লাগবে যার সাথে ও বিক্রিয়া করে না। এখন আমরা জানি কেরোসিন হচ্ছে অ্যালকেন এবং অ্যালকেনকে বলা হয় প্যারাফিন বা আসক্তিহীন, ওরা বিক্রিয়া করতেই চায় না। এজন্য সোডিয়াম যেহেতু অনেক বেশি বিক্রিয়া করতে চায় তাই ওকে নিয়ে অ্যালকেনের মধ্যে বা কেরোসিনের মধ্যে রাখা হয় যেন ও আর বিক্রিয়া করতে না পারে। কথা বুঝতে পারছো? তাহলে সোডিয়াম উচ্চ মাত্রায় সক্রিয় আর কেরোসিন হলো অ্যালকেন। কেরোসিন হলো অ্যালকেন এবং আমরা জানি যে অ্যালকেন হচ্ছে প্যারাফিন বা আসক্তিহীন। অ্যালকেন হচ্ছে প্যারাফিন বা আসক্তিহীন। সো যেহেতু অনেক বেশি সক্রিয় বিক্রিয়া করে তাই ওকে কি করা হয়, তাই সোডিয়ামকে তোমার হচ্ছে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। কারণ পানির মধ্যে রাখলে কি করে ফেলবে, বিক্রিয়া করে ফেলবে। কেরোসিনের মধ্যে রাখা হয়। ক্লিয়ার? তাহলে সোডিয়াম অনেক বেশি বিক্রিয়া করে তাই ওকে নিয়ে এমন কারোর মধ্যে রাখবো যে বিক্রিয়া করে না, একদম আসক্তিহীন, প্যারাফিন, সেটাকে অ্যালকেন। কেমন অ্যালকেন? কেরোসিন। বুঝতে পারছো? কেরোসিন হচ্ছে অ্যালকেন। তাই প্রশ্ন ক্লিয়ার? পরের প্রশ্নে আসো। বলছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন? দেখো এই যে অলরেডি 3 থেকে 4টা প্রশ্ন করলাম, প্রত্যেকটা তুমি ইন্টারে অনেকবার করে বোর্ডে আসা প্রশ্ন না, জাস্ট ওইখান থেকে টিচাররা পিক করে। ঠিক আছে, অ্যাডমিশনে একদম আকাশ থেকে বা ইন্ডিয়ান বই থেকে প্রশ্ন ধরে নিয়ে আসে না, তোমার বই থেকেই প্রশ্ন আসে। কথা বুঝতে পারছো? এবং তোমার এইচএসসি লেভেলে তুমি যদি ভালো মতো পড়ে থাকো তাহলে অ্যাডমিশন একটা বেনিফিট পাওয়া যায়। আর যারা আগে ফাঁকিবাজি করছো এখন পরে মনোযোগ দাও। ঠিক আছে, এখনো অনেকদিন সময় আছে, পরে মনোযোগ দাও, পারবা। ঠিক আছে। সো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না? এটার অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম যে দুজন আছে তাদের আকার একে তো ছোট, কিন্তু তাদের যে চার্জ ঘনত্ব বা চার্জের ডেনসিটি, সেখানে ইলেকট্রনের যে পরিমাণ সেটা অনেক বেশি। এখন তুমি বুঝো যে ওদের চার্জ ঘনত্ব একে তো বেশি, আবার হচ্ছে ওদের আকার ছোট। তো ছোট হওয়ার কারণে যেটা হয় ওই নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে তীব্রভাবে ধরে রাখে, ছাড়তে চায় না। এখন শিখা পরীক্ষায় কি হয়, আমরা যখন তাপ দেই বা হিট দেই তখন একটা ইলেকট্রন লাফ দিয়ে উপরে যায় আবার নিচে আসে। তো উপর থেকে নিচে আসার সময় যেই পরিমাণে তরঙ্গ দৈর্ঘ্যটা বিকিরণ করে সেটার কারেসপন্ডিং আমরা একটা আলো বা কালার দেখতে পাই। এটাই তো শিখা পরীক্ষা। এখন তুমি বুঝো ওর চার্জ ঘনত্ব বেশি এবং হচ্ছে ছোট, তাহলে ওর নিউক্লিয়াসটা ওর ইলেকট্রনটাকে ছাড়তে চায় না। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস এবং এটা ধরো হচ্ছে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম। সো ওদের এই যে ইলেকট্রনটা তীব্রভাবে এই নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয়ে থাকে ও, আর এখান থেকে কি করে না তোমার সরে না, ওটা এখান থেকে সরাইতে হলে অনেক বেশি তাপ দেওয়া লাগে। সো এজন্য যেটা হয়, এদের যেহেতু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার ছোট এবং চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এরা শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করতে পারে না। এরা শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করতে পারে না। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একে তো আকার ছোট তাই চার্জ ঘনত্ব বেশি। চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে কি হয়েছে, ওই যে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে ধরে রাখছে, তুমি যখন তাপ দিচ্ছ ইলেকট্রনটা বের হতে পারতেছে না, কারণ ওকে নিউক্লিয়াসটা শক্তভাবে ধরে রাখছে, কারণ আকারটা ছোট না। তাই যেটা হইলো তোমার আলটিমেটলি এর কারণে এটা কি করতে পারলো না, শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করতে পারে না। কারা? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করতে পারে না। বাকি এস ব্লকের যে মৌলগুলো আছে হাইড্রোজেন বাদ দিয়ে তাদের কিন্তু শিখা পরীক্ষায় বিভিন্ন কালার আছে। সো এটা আবার গুণগত রসায়নের পড়া, তাই না? সো আমরা সেখানে যাচ্ছি না, আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, তাহলে আমাদের এস ব্লকে দেখো 3টা প্রশ্ন শেষ। ঠিক আছে, এস ব্লকের 3টা প্রশ্ন একটু রিক্যাপ করে আসি। যে বেরিলিয়াম কেন আয়নিক যৌগ গঠন করে না? পোলার আয়নের কারণে। পরের প্রশ্ন, সোডিয়ামকে কেন কেরোসিনে রাখা হয়? কারণ সোডিয়াম অনেক বেশি রিঅ্যাক্টিভ, কেরোসিন হচ্ছে অ্যালকেন বা বিক্রিয়া করে না। সো সোডিয়ামকে নিয়ে ওটার মধ্যে রেখে দিই। এরপর
বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না কেন? কারণ এদের আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি, ইলেকট্রন বের হইতে পারে না, তাই শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। দেখো ভাইয়া কিন্তু খুব একটা বেশি কথা লিখে নেই, আমি ফুল মার্কসই পাবো, কারণ আমি এই যে কারণটা, সেই অ্যাকচুয়াল কারণটা আমি ঠিকই লিখছি। দেখো অ্যাকচুয়াল কারণটা আমি ঠিকই লিখছি, আমার খুব একটা বেশি কথা বলা দরকার নাই, আমি জাস্ট অ্যাকচুয়াল কারণটা লিখছি যে ছোট আকার এবং চার্জ ঘনত্ব, দুইটা কারণ লিখলেই আমার হচ্ছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। এরপরে প্রশ্ন আসো, তাহলে এবারে হচ্ছে পি ব্লক। পি ব্লক থেকে আমি হচ্ছে তোমাদের জন্য প্রায় 11টা প্রশ্ন নিয়ে আসছি। সো পি ব্লক থেকে যদি প্রশ্ন আসে, এই 11টার বাইরে আসার আসলে সুযোগ নাই, ঠিক আছে? এবং এগুলো বইয়ের প্রশ্ন, এমন না যে আমি হচ্ছে নিজেই প্রশ্ন বানিয়ে নিয়ে আসছি, এগুলো বইতেই আছে, তোমরা তোমাদের জন্য জাস্ট খালি আমি সাজিয়ে নিয়ে আসছি, এতটুকুই। তো এবার আসো, বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা একটা উভধর্মী অক্সাইড, ঠিক আছে? তো এই যে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাকে হচ্ছে বিক্রিয়া দিয়ে দেখানো লাগবে, বাকিগুলোতে বাংলা লিখলে হবে, এখানে তোমার বিক্রিয়া দিয়ে দেখানো লাগবে। সো এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। সো এটা যে একটা উভধর্মী অক্সাইড মানে কি, ও যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ক্ষার হয়ে যায়, ও যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড হয়ে যায়। সো এজন্য কি আমরা অ্যাসিডিক অক্সাইডও বলতে পারি না, আবার ক্ষারীয় অক্সাইডও বলতে পারি না, বলি উভধর্মী অক্সাইড। কথা বুঝতে পারছো? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ক্ষার রূপে আচরণ করবে, ও যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে অ্যাসিড রূপে আচরণ করবে। তাহলে তোমাকে বিক্রিয়া দুটো দেখাইতে হবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যে তোমার উভধর্মী অক্সাইড, এই প্রমাণটা তোমাকে করতে হবে। সো প্রথমে আসো অ্যাসিডের সাথে ওর বিক্রিয়া, ঠিক আছে? অ্যাসিড এর সাথে, সো বিক্রিয়া না দেখাইলে তুমি নাম্বার পাবা না, বাংলা বললে কোনো লাভ নাই। তোমার স্যাররা এই উভধর্মী অক্সাইড বলছে মানে তোমার দুইটা বিক্রিয়া দেখাইতে হবে, অ্যাসিডের সাথে ওর বিক্রিয়া দেখাইতে হবে, ক্ষারের সাথে ওর বিক্রিয়া দেখাইতে হবে। সো অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটা দেখো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধরো যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? এই যে অ্যালুমিনিয়াম আছে, ক্লোরিন আছে, কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর লবণ। দেখছো? তাহলে দেখো অ্যাসিডের সাথে কে বিক্রিয়া করলে লবণ তৈরি করে? তোমার ক্ষার না? বুঝতে পারছো? প্লাস দেখো আর কি বাকি আছে? H2O বাকি আছে, অক্সিজেন আর হাইড্রোজেন, H2O। তাহলে তুমি দেখো আমরা জানি এটা হচ্ছে একটা অ্যাসিড এবং তৈরি হয়েছে দেখো লবণ পানি, তৈরি হয়েছে লবণ আর পানি। আমরা খুব ভালোভাবে জানি যে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডকে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিছি ও ক্ষার রূপে আচরণ করতেছে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিছি ও ক্ষার রূপে আচরণ করতেছে। তাহলে এই বিক্রিয়াটা দিলাম, এটা প্রমাণ করলাম যে হচ্ছে ক্ষার। আবার দেখো ওকে যখন ক্ষারের সাথে বিক্রিয়া দিব, ক্ষারের সাথে যখন বিক্রিয়া দিব তখন দেখো কি হচ্ছে? অ্যালুমিনিয়াম অক্সাইডটা ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে জানো? NaAlO2, এটাকে আমরা বলি সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, এবং এটা একটা লবণ। তো সোডিয়াম অ্যালুমিনেট কি তৈরি করছে? লবণ। সোডিয়াম অ্যালুমিনেট কি তৈরি করছে? লবণ। আর বাকি কি তৈরি করবে? পানি। তাহলে দেখো তো এবার ওরে এবার বিক্রিয়া দিছি ক্ষারের সাথে, তাও লবণ আর পানি তৈরি করছে। তাহলে তুমি বলো ক্ষার, একটা ক্ষার কার সাথে বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন করে? অবশ্যই অ্যাসিডের সাথে। তাহলে দেখো এই বান্দারে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম তখন ক্ষারের মতো আচরণ করতেছে, যখন ক্ষারের সাথে বিক্রিয়া দিলাম তখন অ্যাসিডের মতো আচরণ করতেছে। তাই একে আমরা অ্যাসিডিক অক্সাইডও বলতে পারবো না, ক্ষারীয় অক্সাইডও বলতে পারবো না, বলতে হবে উভধর্মী অক্সাইড। অর্থাৎ যখন যার সাথে বিক্রিয়া করে তার উল্টা আচরণ করে। সো এই জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। দেখো কোনো কথা বলা লাগবে না, দুইটা বিক্রিয়া বলছো তার মানে তোমার হচ্ছে কি এখানে পড়ালেখা শেষ। দুইটা বিক্রিয়া তুমি দেখাইছো তার মানে তুমি এখানে ফুল মার্কস পাবা, কোনো বাংলা কথা বলার দরকার নাই। এটা এইচএসসি না, এটা অ্যাডমিশন। তুমি জাস্ট একদম জিস্ট দুইটা লাইন দেখাই দিছো, স্যার বুঝা ফেলবে, স্যারের আর কিছু তোমার থেকে চাওয়া পাওয়ার নাই, স্যার এতটুকুই খুশি। দেখো এই যে দুইটা বিক্রিয়া, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে প্রশ্ন যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড কেন। এখন আসো যে এখানে ভাইয়া আরো তো অনেক কিছু আছে, শুধুমাত্র তো অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড না। তো সেগুলা ভাইয়া সাজেশন দেখাই দিই। সেম ভাবে তুমি দেখবা পানি একটা উভধর্মী অক্সাইড। সো পরীক্ষাতে অ্যালুমিনিয়াম অক্সাইড না এসে আসতে পারে যে পানি একটা উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। সো প্রশ্ন সেম, জাস্ট যোগটা চেঞ্জ করে দিবে, তখন তোমার সেম প্রসিডিউরে অ্যান্সার করতে হবে। আর কি কি হইতে পারে? SnO2 হইতে পারে, ঠিক আছে, PbO2 হইতে পারে। সো বলবে এটা কেন উভধর্মী অক্সাইড, এটা কেন উভধর্মী অক্সাইড, এটা কেন উভধর্মী অক্সাইড। সো এটা দিয়ে দেখাই দিলাম। সো একটা প্রশ্নের মধ্যে আমাদের চারটা প্রশ্ন হয়ে গেছে, দেখছো? সো অ্যালুমিনিয়াম অক্সাইড যেভাবে করছি সেম ভাবে পানিটাও দেখাইতে পারো, SnO2 দেখাইতে পারো, PbO2 দেখাইতে পারো, এবং এগুলো বিক্রিয়া বইতে সুন্দর মতো দেওয়া আছে। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড আসলে কিভাবে অ্যান্সার করব সেইটা। এরপরে আসো পরের প্রশ্ন।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কিসের জন্য? ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড ডাইমার গঠন করে কিসের জন্য? ডাইমার মানে কি? এই যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়, হয়ে কি তৈরি করে দেখো তো? অ্যালুমিনিয়াম কয়টা হলো? দুইটা, তাহলে Al2, ক্লোরিন কয়টা হলো? তিনটা, তিনটা 6টা, Cl6। এই যে এই জিনিসটাকে বলতেছে ডাইমার। সো একটা থাকলে আমরা বলি মনোমার, তাহলে একটা মনোমার আরেকটা মনোমার মিলে কি তৈরি করলো? ডাইমার। তাহলে এটা কেন ডাইমারটা গঠন করে সেটাই তোমার কাছে জানতে চাইছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারে ডিরেক্ট চলে আসো। অ্যান্সার হবে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তুমি যদি এর স্ট্রাকচারটা একটু দেখো ভাইয়া, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, দেখো ফার্স্ট আগে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। যে এখানে ধরো 3টা ক্লোরিন দিলাম, একদম অ্যাকুরেট স্ট্রাকচার রাখি নাই, জাস্ট 3টা ক্লোরিন দিলাম। ধরো এই যে এটা ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো তুমি বুঝো ক্লোরিনের তো একটা ইলেকট্রন দরকার ছিল এবং এই বন্ড থেকে পেয়ে গেছে। ক্লোরিন গুলার কোনো সমস্যা নাই, 8টা করে ইলেকট্রন হয়ে গেছে, ক্লোরিন গুলার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা হইলো দেখো তো? এই বন্ডে 2টা, এই বন্ডে 2টা, এই বন্ডে 2টা, তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন তো হইলো 6টা। কিন্তু এটা তো একটা যৌগ, একটা যৌগ গঠন করার পরেও অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হয়েছে মাত্র 6টা। বাট আমরা জানি যে যৌগ গঠন হয় অষ্টক পূরণের জন্য, 8টা ইলেকট্রন বানানোর জন্য। তার মানে ওর মধ্যে যৌগ হওয়ার পরেও 2টা ইলেকট্রন কম আছে। তাহলে কোনো জায়গায় যদি যৌগ হওয়ার পরে সেই মৌলটার মধ্যে ইলেকট্রন 8-এর থেকে কম থাকে তাকে আমরা বলি অষ্টক সংকোচন। ভাই কি বলছি? অষ্টক সংকোচন। এ পাশে আসো, এখানে পড়ালেখা আছে, ঠিক আছে, এখানে পড়ালেখা আছে। কি পড়ালেখা? যে ভাই অষ্টক সংকোচন কাকে বলা হয়? তোমার এগুলো আরো অনেক জায়গায় লাগবে, তাই পড়াই দিচ্ছি, ঠিক আছে। অষ্টক সংকোচন, দেখো নামের মধ্যে বুঝো, অষ্টক মানে 8, সংকোচন মানে কোনো কিছু কম বুঝাইতেছে, তার মানে কি 8-এর থেকে কম আছে। কথা বুঝতে পারছো? সেরকম কোন কোন যৌগের মধ্যে পাবা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভেঙে দেখো, পাবা BF3 এটার মধ্যে পাবা, ঠিক আছে। আরেকটা উল্টা হইতে পারে, দেখো অষ্টক সম্প্রসারণ, এটাও হইতে পারে। সো নাম থেকে একটু বোঝার চেষ্টা করো, অষ্টক মানে 8, সম্প্রসারণ মানে বেশি, মানে 8-এর বেশি। সো এমন যৌগ থাকতে পারে যারা যৌগ গঠন করার পরে তাদের ইলেকট্রন 8টার থেকে বেশি হয়ে গেছে, কিরকম? যেমন PCl5। কিভাবে? যেমন ধরো ফ্লোরিন, তাহলে ওর পাশে কয়টা ক্লোরিন আছে? 5টা ক্লোরিন আছে, ক্লোরিন 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 ক্লোরিন। এখন প্রত্যেকটা ক্লোরিনতে একটা করে ইলেকট্রন পেয়ে গেছে, সবার অষ্টক পূর্ণ হয়েছে। কিন্তু ফসফরাসের কয়টা হইলো? এই দাগে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা। তাইলে দেখো ওর মধ্যে ইলেকট্রন হয়ে গেছে 10টা, 8-এর থেকে বেশি, তাই এটাকে আমরা বলতেছি অষ্টক সম্প্রসারণ। তাহলে অষ্টক সংকোচন কি? যেই যৌগে যৌগ গঠন হওয়ার পরেও সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন 8-এর থেকে কম, কম থাকলে অষ্টক সংকোচন, বেশি থাকলে অষ্টক সম্প্রসারণ। তাহলে আমাদের যে যৌগটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার মধ্যে আছে অষ্টক সংকোচন, তাহলে তার ইলেকট্রন হচ্ছে 6টা, আরো 2টা ইলেকট্রন দরকার না? ওর যৌগ হওয়ার পরেও এখনো ওর মধ্যে ইলেকট্রনের চাহিদা থাকবে, কারণ ওর 8টা ইলেকট্রন বানাইতে হবে। তাই ওরা যেটা করবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দেখো, এতটুকু মুছি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা অভাগা, কারণ ওর মধ্যে এখনো 2টা ইলেকট্রন দরকার। সো ওরা আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, দেখো এটা আরেকটা অভাগা না, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডও তো অভাগা। সো 2 অভাগা মিলে যেটা করবে, বলবে যে ভাই দেখো আমাদের তো 2টা করে ইলেকট্রন লাগবে, যে এই অ্যালুমিনিয়ামটা এই অ্যালুমিনিয়ামকে বলতেছে, ঠিক আছে, যে ভাই দেখো আমাদের দুজনেরই এমন অবস্থা, আমার কাছেও 6টা ইলেকট্রন আছে, তোমার কাছেও 6টা ইলেকট্রন আছে, আমরা কিন্তু চাইলে পরস্পরকে হেল্প করতে পারি। কেমনে? ও বলতেছে কেমনে? সো এটা বলতেছে যে দেখো আমার যে ক্লোরিন গুলো আছে, এই ক্লোরিন তো 8টা করে ইলেকট্রনই আছে, যার মধ্যে 2টা শুধু বন্ডে আছে, আর বাকি 6টা ইলেকট্রন কিন্তু ক্লোরিনের কাছে এমনি রয়ে গেছে। তো তার মধ্যে যে কোনো 2টা ইলেকট্রন যদি তুমি আমার সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে শেয়ার করতা, তাহলে আমার ইলেকট্রনগুলো পূরণ হয়ে যেত। এবং আমার যে কোনো একটা ক্লোরিন থেকে 2টা ইলেকট্রন বা একটা লন পেয়ার নিয়ে যদি তোমার দিকে ঠেলে দিতাম বা তোমার সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দিয়ে দিতাম, তাহলে তোমার চাহিদাও পূরণ হয়ে যেত। এই তো দেখো ওর এখন কয়টা হয়ে গেল? এই যে এই 2টা ইলেকট্রনের শেয়ার এখন এটা পাইতেছে। সো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে কোনো একটা ক্লোরিনের লন পেয়ারটা কি করে? তোমার সন্নিবেশের মাধ্যমে আরেকটা অ্যালুমিনিয়ামের দিকে ঠেলে দেয়, এবং এই যৌগের যে কোনো একটা ক্লোরিনের লন পেয়ারটা কি করে? অন্য যৌগের তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের দিকে ঠেলে দেয়। তাহলে এবার কি হইলো? ওরও 8টা হয়ে গেল, ওরও 8টা হয়ে গেল। ক্লোরিন তো কোনো লস নাই, সন্নিবেশ মানে কি? ইলেকট্রন শেয়ার করে একজন, বাট ইলেকট্রন দুজনেরই থাকে। সো ক্লোরিনের ইলেকট্রন তো ক্লোরিনের আছেই, বাট এই শেয়ারটা পাইলো কে? অ্যালুমিনিয়াম। তাই দেখো ওরা যদি একসাথে সহাবস্থান করে থাকে তাহলে দুজনেরই লাভ না? দুজনেরই কি 8টা করে ইলেকট্রন ফিল আপ হইলো না?
তাই এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেহেতু ওদের মাঝখানে অষ্টক সংকোচন আছে, তাই ওরা কি করে, একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এভাবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এবং সেই জিনিসটাকে আমরা কি বলি, যে একটা AlCl3 আরেকটা AlCl3 এর সাথে যুক্ত হয়েছে কি বন্ধনের মাধ্যমে ভাইয়া, সন্নিবেশ। কি বন্ধনের মাধ্যমে ভাইয়া, সন্নিবেশ সমযোজী বন্ধন যুক্ত হয়ে কি তৈরি করে, Al2Cl6 বা ডাইমার গঠন করে। তাহলে বলো তো ডাইমার কেন গঠন করছে, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অষ্টক সংকোচন আছে, এই জন্য ডাইমার গঠন করছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারটা খুব 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 ইম্পর্টেন্ট। কিভাবে আঁকবো, তুমি একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবা, তুমি একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবা এবং আরো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিবা। দেওয়ার পর কি করবা, দেওয়ার পর কি করবা, যে কোনো একটা ক্লোরিনের দুইটা ইলেকট্রনকে শো করবা, বাকি আর ইলেকট্রন শো করা দরকার নেই। সো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা ক্লোরিনের দুইটা ইলেকট্রন দেখাবা, লোন পেয়ার। সো এইটা ঠেলে দিবা বা তীর চিহ্ন দিবা হচ্ছে ওই অ্যালুমিনিয়ামের দিকে, অন্য যৌগের অ্যালুমিনিয়ামের দিকে, আর এইটার একটা লোন পেয়ারকে এবার ঠেলে দিবা ওর দিকে। তাহলে এই হচ্ছে আমাদের Al2Cl6 এর স্ট্রাকচার। সো পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে Al2Cl6 এর গঠন বা স্ট্রাকচারটা লেখো, তখন তোমার এটা আঁকা লাগবে, বুঝতে পারছো। আর এই প্রশ্ন তো অবশ্যই আঁকা লাগবে, বলছেই কি যে এটা কেন ডাইমার গঠন করে, সো ডাইমারটা গঠন করে দেখাইতে হবে না। এবং কারণ কি, কারণ হচ্ছে অষ্টক সংকোচন, কারণ হচ্ছে অষ্টক সংকোচন, ইলেকট্রনের ঘাটতি আছে, পূরণ করার জন্যই একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে ডাইমার গঠন করে। এবং এটা সম্পর্কে স্পেশাল কিছু কথাবার্তা জেনে রাখো, এই যে অ্যালুমিনিয়াম, এই যে ডাইমারটা গঠন হইলো, এই ডাইমারটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার ভেঙে যায়। তুমি যদি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে সেই তাপমাত্রায় এই ডাইমারটা আবার কি হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা অলরেডি আসছিল যে Al2Cl6 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে প্রশ্ন ডাইমার, এখান থেকে কি আর কখনো কনফিউশন হবে, আর যেন কখনো কনফিউশন না হয়। আর অষ্টক সংকোচন, সম্প্রসারণ, এগুলো কিন্তু আমাদের সব জায়গায় লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। পরের প্রশ্নে আসো। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড একটি কঠিন পদার্থ কিসের জন্য? আচ্ছা দেখো, এই যে অ্যান্সার হচ্ছে, তোমাকে স্ট্রাকচারটা আঁকতে হবে। কার্বন ডাইঅক্সাইড দেখতে কিরকম, সরলরৈখিক যৌগ, কারণ হচ্ছে sp বন্ধন আছে, তাই তো। তাহলে এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর সিলিকন ডাইঅক্সাইড কিরকম, দেখো ফার্স্ট কথা হচ্ছে কিসের জন্য এটা গ্যাস আর কিসের জন্য হচ্ছে এটা কঠিন পদার্থ। কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা একা একা থাকে, একক অণু। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একক অণু বা সিঙ্গেল অণু, ওরা আলাদা আলাদা থাকে, একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা, আর একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা, আরো একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা, ওরা কিন্তু একসাথে থাকে না। বাট সিলিকন ডাইঅক্সাইডরা অনেকগুলা মিলে একসাথে থাকে, ঠিক আছে, অর্থাৎ এরা n সংখ্যক একসাথে থাকে। কিভাবে, এই স্ট্রাকচারটা তোমাকে আঁকতে হবে। সিলিকন 14 নম্বর গ্রুপের মৌল, তাহলে হাত কয়টা, 4টা, 1 2 3 4। তাহলে চারদিক থেকে তুমি হচ্ছে অক্সিজেন দিয়ে দিবা। এবার একটা অক্সিজেন গিয়ে আরেকটা সিলিকনকে ধরবে, একটা অক্সিজেন গিয়ে আরেকটা সিলিকনকে ধরবে, একটা অক্সিজেন গিয়ে আরেকটা সিলিকনকে ধরবে, এই একটা গিয়ে আরেকটা সিলিকনকে ধরবে। এরকম ভাবে ওরা কি করে দেখো, বড় বড় একটা সিলিকন ডাইঅক্সাইড আরেকটাকে ধরে, আরেকটাকে ধরে, এভাবে ওরা অনেকগুলা n সংখ্যক কি করে, n সংখ্যক ওরা একসাথে থাকে। এখানে কয়টা আছে, ধরো n সংখ্যক, ঠিক আছে। তাহলে দেখো ওরা অনেকগুলো একসাথে আছে, ওদেরকে ভাঙতে গেলে তোমাকে শক্তি খরচ করতে হবে বেশি, তাপমাত্রা দিতে হবে বেশি। সো ওরা অনেকগুলো একসাথে থাকার কারণে যেটা হয়েছে, ওরা আস্তে 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 কি হয়ে যায়, কঠিন পদার্থ হয়ে যায়। বাট কার্বন ডাইঅক্সাইডে কি থাকে, এই যে একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা, এই একটা কার্বন ডাইঅক্সাইড এও আলাদা। কথা বুঝতে পারছো? তাহলে কার্বন ডাইঅক্সাইড কি অণু, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একক অণু, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একক অণু, ঠিক আছে। আর এটা কেমন অণু, এটা হচ্ছে বৃহৎ অণু, এটা হচ্ছে বৃহৎ অণু। তাই তাই যখনই তুমি স্ট্রাকচারটা দিবা, লিখবা এটা একক অণু, এটা বৃহৎ অণু। তোমার কোনো বাংলা কথা এতটুকুতে লেখা লাগবে না। এরপরে গিয়ে লিখবা যে কার্বন ডাইঅক্সাইড একক অণু, তাই এটা গ্যাস, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড একক অণু, তাই এটি গ্যাস। এবং আমাদের সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড বৃহৎ অণু, কতগুলো আছে, n সংখ্যক, অনেকগুলো থাকতে পারে। সো বৃহৎ অণু, তাই এটি কঠিন পদার্থ। খুব একটা বেশি কথা এখানে লিখিনি, জাস্ট একটা লাইন লিখছি, দেখো জাস্ট একটা লাইন লিখছি কারণ, আর স্ট্রাকচারটা দেখাই দিব। ক্লিয়ার? তাহলে পরের প্রশ্নে আসো। এই আগের প্রশ্নটা এখানে দেখো আবার আসছে
যে সিলিকন ডাইঅক্সাইডটা কেন একটা দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল, ইংরেজিতে আসতে পারে এই প্রশ্নটা, যেটাকে কেন জায়ান্ট, দৈত্যাকার মানে জায়ান্ট, অণু মানে হচ্ছে মলিকিউল, তাই তো? তাহলে ইংরেজিতেও কিন্তু আসতে পারে দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল। কিসের জন্য? কারণ ওই যে দেখো স্ট্রাকচারটা আবার তোমাকে আঁকতে হবে, এখানে জাস্ট সিলিকন ডাইঅক্সাইড আঁকলেই হবে যে সিলিকন ডাইঅক্সাইড, একটা সিলিকন দাও, কয় হাত ভাই? 4 হাত, তাই তো? সো এটা একটা অক্সিজেনকে ধরলো, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, দেন এই পাশে তুমি হচ্ছে আরো যোগ করবা, এটা একটা সিলিকনকে ধরবে, এটা গিয়ে তোমার হচ্ছে আরেকটা সিলিকনকে ধরবে, তারপর হচ্ছে এটা গিয়ে আরেকটা সিলিকনকে ধরবে, এভাবে তুমি হচ্ছে স্ট্রাকচারটা দিবা। দেওয়ার পরে তুমি বলবা যেটা কি করে, একসাথে অনেকগুলো একসাথে থাকে, ঠিক আছে? অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড n সংখ্যক একসাথে, সিলিকন ডাইঅক্সাইড n সংখ্যক একসাথে যুক্ত হয়ে বৃহৎ বা দৈত্যাকার অণু গঠন করে, দৈত্যাকার অণু গঠন করে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, স্ট্রাকচার এবং একটা লাইন, স্ট্রাকচার একটা লাইন, এতটুকুই ইনাফ, ঠিক আছে? পরের প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসের পরে সব থেকে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। জিনিসটা ব্যাখ্যা করতে বলছে। নিষ্ক্রিয় গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এগুলার পরে, এগুলা তো নিষ্ক্রিয় গ্যাস, এদের বাদ দিয়ে বাকি যে 111টা মৌল আছে সেগুলোর মধ্যে সব থেকে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন। তোমাকে সেটা ব্যাখ্যা করতে বলছে। কিসের জন্য? এবার অ্যান্সারে আসো। নাইট্রোজেন যেটা N2, এই নাইট্রোজেনকে তুমি যদি হচ্ছে ভেঙে ফেলতে চাও, নাইট্রোজেন বন্ডটাকে তুমি যদি হচ্ছে ভেঙে ফেলতে চাও, তাহলে তোমাকে তাপমাত্রা দিতে হবে হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। নাইট্রোজেনকে বিক্রিয়া করাইতে চাইলে, বা নাইট্রোজেন NN, দুইটা নাইট্রোজেন যে সাথে যুক্ত হয়ে আছে দেখো, N ট্রিপল বন্ড N, এটাকে তুমি যদি হচ্ছে ভাঙতে চাও তাহলে তোমার তাপমাত্রা দেওয়া লাগবে হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। সো এটা অনেক বেশি তাপমাত্রা না? এরকম তাপমাত্রা কি নর্মালি পাওয়া যায়? সো এই জন্য পরিবেশে যখন থাকে, আমাদের পরিবেশের কথাই চিন্তা করো, আমাদের যে গত বছর যে হিট ওয়েভ গেল, হিট ওয়েভে কত তাপমাত্রায় উঠছে তোমার? 47, 48, 50, বাট এর তাপমাত্রা কত লাগে? 3000, তাই তো? সো অনেক হিউজ একটা তাপমাত্রা হওয়ার কারণে, এত তাপমাত্রা না হলে নাইট্রোজেন তো ভাঙবে না, আর যদি না ভাঙে তাহলে তো বিক্রিয়াও করবে না, ঠিক আছে? তাহলে তুমি কি বলবা কারণ হিসেবে? যে নাইট্রোজেন এর তোমার বন্ধন শক্তি, বই থেকে একটু দেখে নিও, এটা মেবি 947 কিলোজুল পার মোল, ঠিক আছে? বই থেকে একটু দেখে নিও যে ভ্যালুটা ঠিক আছে কিনা। সো 947 কিলোজুল পার মোল, অর্থাৎ এক মোলকে তুমি হচ্ছে বিক্রিয়া করাতে চাইলে 947 কিলোজুল শক্তি দিতে হবে, যেটা অনেক বেশি, ঠিক আছে? নাইট্রোজেনের বন্ধন শক্তি এত, ঠিক আছে, যেটি অনেক উচ্চ তাপমাত্রায় ভাঙে, ঠিক আছে? এবং সেই তাপমাত্রা তুমি মেনশন করে দেবে কত তাপমাত্রায়? 3000 ডিগ্রি সেলসিয়াসে। তাই এত তাপমাত্রা তো নরমালি পাওয়া যায় না, তাই নাইট্রোজেন হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের পরে, নিষ্ক্রিয় গ্যাসের পর সব থেকে নিষ্ক্রিয় মৌল, সব থেকে নিষ্ক্রিয় মৌল। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছো, যে স্টেপ বাই স্টেপ আগেতেছি। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের খ স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো না, তোমরা যখন এইচএসসি তে খ টাইপের প্রশ্নগুলো পড়তা সেগুলোর মতো মনে হচ্ছে না। সো তুমি ওই খতে যেমন 4-5 লাইন লিখতা, এখানে 4-5 লাইন লেখা দরকার নাই, একদম ইম্পর্টেন্ট যেই লাইনটা না লিখলে হবে না সেই লাইনটাই লিখবা, বুঝতে পারছো? ওকে ফাইন, পরের প্রশ্নে আসো। PCl5 এটা গঠিত হইলেও NCl5 গঠিত হয় না কিসের জন্য? আচ্ছা NCl3 না, NCl3 না, এটা হচ্ছে NCl5। এটা গঠিত হয় না কিসের জন্য? PCl5 হয় কিন্তু NCl5 হয় না কিসের জন্য? এবার আমাদের সেই অষ্টক সংকোচন আর সম্প্রসারণে আসতে হবে। এবার তুমি মনে রেখো, আমাদের সেই স্লাইডটায় আমরা যদি যাই, আমাদের অষ্টক সংকোচন সম্প্রসারণের, মনে রাখবা অষ্টক সম্প্রসারণ এটা কারা করতে পারবে? যাদের ফাঁকা ডি অরবিটাল আছে। কি বলছি? ফাঁকা ডি অরবিটাল আছে, তারাই কেবলমাত্র কি করতে পারবে? অনেক ইম্পর্টেন্ট লাইন, অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, যে অষ্টক সম্প্রসারণ তারাই করতে পারবে
অষ্টক সম্প্রসারণ তারাই করতে পারবে যাদের কি আছে ভাইয়া, ফাঁকা ডি অরবিটাল আছে। যাদের কি আছে ভাইয়া, ফাঁকা ডি অরবিটাল আছে, তারা বাদে আর কেউ অষ্টক সম্প্রসারণ করতে পারবে না। তাহলে এবার আসো এই প্রশ্নের অ্যান্সারে যে PCl5 গঠিত হলো NCl5 কেন হয় না। ফার্স্টে আসো PCl5, এটা মানে কি তোমার হচ্ছে PCl5, তো ফসফরাস 5টা ক্লোরিন আছে, দাও 5টা ক্লোরিন, 4টা 5টা। সো 5টা ক্লোরিনের সাথে যেহেতু ফসফরাসটা যুক্ত আছে, তাহলে ওর ইলেকট্রন কিন্তু আমরা দেখছি 5টা বন্ড যেহেতু, তাহলে ইলেকট্রন হবে 10টা, তাহলে ফসফরাসের ইলেকট্রন হয়েছে 10টা। সেম ভাবে তুমি যদি NCl5 বানাও তাহলে সেটা দেখতে কিরকম হবে, 5টা ক্লোরিন থাকবে সেম সেম, খালি মাঝখানে নাইট্রোজেন থাকবে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন কত হবে ভাইয়া, 10টা ইলেকট্রন। সো আমরা জানি 8-এর থেকে বেশি ইলেকট্রন যদি হয়ে যায় সেটাকে আমরা বলি অষ্টক সম্প্রসারণ। এখন কথা হচ্ছে এই যে PCl এটা গঠিত হয় কিসের জন্য, কারণ এই যে ফসফরাস যেটা এইটা 8-এর বেশি ইলেকট্রন বানাইতে পারে, বাট NCl5 এটা গঠিত হয় না কিসের জন্য, কারণ নাইট্রোজেন 8-এর থেকে বেশি ইলেকট্রন বানাইতে পারে না। এখন কারণ তো ব্যাখ্যা করতে হবে তাই না, তাহলে কারণ হিসেবে তুমি জাস্ট যেটা করবা, এগুলো স্ট্রাকচারটা আঁকা দরকার নাই, এই প্রশ্নে স্ট্রাকচার আঁকা দরকার নাই, জাস্ট ডিরেক্ট ইলেকট্রন বিন্যাসে যাবা যে ফসফরাস কত 15, ইলেকট্রন বিন্যাসটা কত, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3, এটা হচ্ছে আমাদের ফসফরাস। এবং নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করবা 7 1s2 2s2 2p3। এবার আসো নাইট্রোজেন এটার লাস্ট ইলেকট্রন কত দেখেছে 2 তে, তো 2 তে কি ডি হবে তুমি বলো, 2 তে ডি এটা কি সম্ভব, এটা সম্ভব না। তাহলে ভাইয়া বললাম কি অষ্টক সম্প্রসারণ তারাই করতে পারবে যাদের কি আছে, ফাঁকা ডি আছে। ওর তো ডি নাই, ফাঁকা ডি তো পরের কথা, ওর তো ডি সম্ভবই না, কারণ ওর লাস্ট ইলেকট্রন গেছে 2 নাম্বার শক্তি স্তরে। 2 নাম্বার শক্তি স্তরে কি ডি অরবিটাল হইতে পারে না। ফসফরাসের কাছে আসো, ওর লাস্ট ইলেকট্রন 3p তে গেছে, ওর এখনো p তে 3টা ইলেকট্রন নেওয়ার জায়গা আছে, আর 3d তে ইলেকট্রন নাই, মানে কি 3d 0 তে আছে, তাহলে ওর তো ফাঁকা ডি আছে, ফাঁকা ডি আছে। ও চাইলে কি করতে পারবে, দেখো অষ্টক সম্প্রসারণ মানে কি 8-এর থেকে বেশি ইলেকট্রন, সো ওই যে এক্সট্রা 2টা ইলেকট্রন ওরা চাইলে কি করতে পারবে, এই ফাঁকা ঘরে এনে রাখতে পারবে। তাহলে এবার আসো, একটা ঘরে জায়গা নাই, তোমার 5টা মানুষকে এখন হচ্ছে একটা রুমে রাখতে হবে, সেখানে 2টা অপশন আছে তোমার কাছে, একটা রুমে জায়গা একদম নাই, একটা রুমে জায়গা আছে, তাহলে তুমি কোন রুমে পাঠাবা, যে রুমে জায়গা নাই সেই রুমে নাকি যে রুমে জায়গা আছে সেই রুমে, তাইলে যেই রুমে জায়গা আছে সেখানে পাঠাবা। তার মানে কি এই যে ফসফরাস এদের কি আছে 3 তে, লাস্ট ইলেকট্রন গেছে 3 তে, তো 3 তে তো 3d আছে, ইলেকট্রন নাই কারণ ওর হচ্ছে 15টা ইলেকট্রন নাই, বাট ফাঁকা অবস্থায় আছে, তো আছে তো, তাহলে ফাঁকা ডি যেহেতু আছে তার মানে ওরা কি করতে পারবে, অষ্টক সম্প্রসারণ করতে পারবে। যেমন ধরো অক্সিজেন, এটাকে অষ্টক সম্প্রসারণ করতে পারবে কিনা কেমনে বুঝবো, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p4, তাই দেখো তো লাস্ট ইলেকট্রন গেছে 2 তে, তো 2 কি ডি হয় না ভাইয়া হয় না, তার মানে অষ্টক সম্প্রসারণ করতে পারবে না। কিন্তু অক্সিজেনের নিচে যে আছে সালফার 16, ও পারবে কিনা দেখো তো, 1s2 2s2 2p6 3s2 3p4, তো 3p4 এবং 3d তো নাই, 3d 0, তার মানে ফাঁকা ডি আছে, ফাঁকা ডি আছে মানে সালফার করতে পারবে। তাই সালফার কি করবে মনে আছে, SF2 ও করতে পারবে, SF4 ও করতে পারবে এবং SF6 ও গঠন করতে পারবে। কিন্তু অক্সিজেন শুধুমাত্র OF2টা পারবে, কিন্তু OF4 ও পারবে না, OF6 ও পারবে না। এই প্রশ্নগুলো কিন্তু 9-10 তোমরা দেখে আসছো, এই প্রশ্নগুলো কিন্তু 9-10 তোমরা দেখে আসছো যে অষ্টক সম্প্রসারণের ব্যাখ্যা। তাহলে তুমি জাস্ট খালি 2টা ইলেকট্রন বিন্যাস দিবা, দিয়ে বলবা যে এখানে যেহেতু অষ্টক সম্প্রসারণ ঘটেছে, সো ফসফরাসের ফাঁকা ডি আছে, তাই ও তোমার হচ্ছে অষ্টক সম্প্রসারণ করতে পারে, তাই PCl5 হবে, কিন্তু নাইট্রোজেন পারে না, তাই NCl5 হবে না। সেম গোজ টু এখানে বলবে SF2 হয়, SF4 হয়, SF6 হয়, কিন্তু শুধুমাত্র OF2 হয় আর OF4 OF6 হয় না কেন, তখন তুমি বলবা যে অক্সিজেন অষ্টক সম্প্রসারণ করতে পারে না, তাই OF4 ও হয় না 6 ও হয় না, বাট সালফারের ক্ষেত্রে কি হয় তোমার 3টাই হয়, কারণ ও অষ্টক সম্প্রসারণ করতে পারে, কারণ ওর ফাঁকা ডি আছে, ফাঁকা ডি আছে। ক্লিয়ার, এই টাইপের প্রশ্ন ক্লিয়ার। দেখো পরের প্রশ্ন, যে ফসফিন হতে অ্যামোনিয়া অধিক তীব্র ক্ষার কিসের জন্য, ঠিক আছে, ডিরেক্ট ব্যাখ্যায় চলে আসো। তোমাদের যখন প্রশ্ন আসে তোমরা পরীক্ষাতে কি করো, উল্টাপাল্টা জিনিস লেখো, ঠিক আছে, বা আমিও এজ এ স্টুডেন্ট আমরা যখন না পারি তখন কি করি, উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে আসি। ধরো এই প্রশ্নটা আসছে একদম আউট অফ সিলেবাস, তুমি পড়ো না, তখন তুমি কি লিখবা, ফসফিন ক্ষার, ফসফিন দুর্বল ক্ষার, ঘুরাই পেঁচাই কিছু না কিছু লেখার চেষ্টা করবা, তাই না, উল্টাপাল্টা যা মাথায় আসবে তখন সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবা। বাট
অ্যাডমিশনে এই কাজটা করবা না। তুমি জানো এক্সাক্ট ওই কারণটা লেখা চলে আসবা। এক্সট্রা একটা লাইনও বেশি দেখা দরকার নাই, এক্সট্রা একটা কম লাইনও দেখা দরকার নেই। কথা কি বুঝাইতে পারছি? একদম পিন পয়েন্ট অ্যান্সার করবা, পিন পয়েন্ট। কারণ তোমার এত টাইম নাই তো ভাই, তোমার এক লাইন বেশি লিখতে সার নাম্বার দিবে না। ডিউতে তুমি 45 মিনিট পাবা, তাই তো এমসিকিউর জন্য, আর ইসের জন্য কয় মিনিট পাবা? রিটেনের জন্য 30 মিনিট। এখন তোমাকে বায়োলজি অ্যান্সার করতে হবে, কেমিস্ট্রি অ্যান্সার করতে হবে, ফিজিক্স অ্যান্সার করতে হবে, ম্যাথ অ্যান্সার করতে হবে। তাহলে তুমি বুঝো কেমিস্ট্রি কিন্তু তোমার থিওরিটিক্যাল পড়ালেখা, এখানে ম্যাথ নাই, তার মানে এটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা, চাইলে লিখতে পারবা। বায়োলজি এটা তুমি মার্ক পাবা। ম্যাথ আর ফিজিক্স যদি ম্যাথ না পারো তখন তুমি আর অ্যান্সার করতে পারবা না। কিন্তু এই দুটাতে তুমি বাংলা লেখার একটা সুযোগ পাইতেছো। সো বাংলা কতটুকু লিখবা? যতটুকু লাগে ততটুকুই লিখবা। যেমন এই প্রশ্নের ব্যাখ্যায় আসো যে ফসফিনও একটা ক্ষার, অ্যামোনিয়া একটা ক্ষার, কিন্তু অ্যামোনিয়া কেন অধিক তীব্র ক্ষার, ফসফিনটা কেন দুর্বল, এটা জানতে চাইছে। ঠিক আছে, সো এখানে লেখা দরকার নাই যে এখানে দেওয়া আছে ফসফিন অ্যামোনিয়া, কিছু লেখা দরকার নেই। যেখানে কারণটা লিখবো ডিরেক্ট, যে ফসফিনে যেটা হয় দেখো PH3, তাই না? তো 3টা হাইড্রোজেন দেই। তোমাদের স্ট্রাকচার চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এবং স্ট্রাকচারটা কিন্তু এমন হবে না। তোমরা যদি সংকরায়ন পড়ে থাকো, তোমরা যদি রিটেন ক্লাসে সংকরায়ন পড়ে থাকো, তোমাদের জানার কথা যে স্ট্রাকচার কেমন হবে। স্ট্রাকচার হবে হচ্ছে তোমার সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার। তাহলে এই হচ্ছে আমাদের ফসফিন, ঠিক আছে। এবং 5টা ইলেকট্রনের 3টা শেয়ার হয়েছে 3টা হাইড্রোজেনের সাথে, আর 2টা ইলেকট্রন রয়ে গেছে, সেটা হচ্ছে লন পেয়ার। আর লন পেয়ার আছে দেখে কিন্তু ক্ষার। আমরা জানি যে লুইস বলছিল যাদের লন পেয়ার আছে তারা হচ্ছে ক্ষার। তো সেই মতবাদ অনুযায়ী ফসফিন হচ্ছে ক্ষার, এবং সেম মতবাদ অনুযায়ী নাইট্রোজেন হচ্ছে ক্ষার। সেম ওরও কি আছে? লন পেয়ার আছে। সো লন পেয়ার থাকলে লুইস ক্ষার, লন পেয়ার থাকলে লুইস ক্ষার। আর যারা লন পেয়ার নেয় তারা হচ্ছে লুইস অ্যাসিড, যারা লন পেয়ার নেয় তারা হচ্ছে লুইস অ্যাসিড। ক্লিয়ার? সো এই দুটোই ক্ষার, কিন্তু এটা স্ট্রং, এটা দুর্বল কেন জানতে চাইছে। সো স্ট্রাকচারটা দিয়ে দিলাম যে দুটোই ক্ষার। এখন কারণটা হচ্ছে নাইট্রোজেনটা কি ছোট না? কারণ আমরা কি জানি 15 নম্বর গ্রুপের উপরে আছে নাইট্রোজেন, তার নিচে আছে ফসফরাস। সো নাইট্রোজেনটা আকারে ছোট, ফসফরাসটা আকারে বড়। সো বড় হওয়ার কারণে যেটা হয়, ওর চার্জ ঘনত্ব কম হয়। আমরা আগেই পড়ে আসছি, ছোট হইলে চার্জ ঘনত্ব বা ইলেকট্রনের ঘনত্ব ডেনসিটি বেশি হয়। তাহলে দেখো লুইস কি বলছে? যারা এই ইলেকট্রনটা শেয়ার করতে পারে বা দান করতে পারে তারা হচ্ছে ক্ষার। এও দান করে, এও দান করে, কিন্তু কথা হচ্ছে কে তাড়াতাড়ি দান করবে, সে স্ট্রং। এখন তুমি বুঝো নাইট্রোজেনে ইলেকট্রনের ঘনত্ব বেশি কারণ ছোট, ইলেকট্রনের ঘনত্ব বেশি কারণ ছোট, আর এটাতে ইলেকট্রনের ঘনত্ব কম। তো এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রনের পাওয়ার বেশি, তাহলে ওইটা আগে ইলেকট্রন দান করবে আর ও পরে দান করবে। তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে নাইট্রোজেনের আকার ছোট, নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় ইলেকট্রনের চার্জ ঘনত্ব বেশি। তাই নাইট্রোজেন কি করতে পারে? নাইট্রোজেন খুব সহজেই তার লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে। তাই কি হয়, আমাদের অ্যামোনিয়াটা স্ট্রং এবং ফসফিনটা কি তোমার দুর্বল। সো এই হচ্ছে অ্যান্সার। কথা লিখবো, দুটো স্ট্রাকচার দিয়ে দিব, শেষ, 2 মার্ক। এক্সট্রা কিছু বলা দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নে আসো। OF2 গঠিত হয়, OF4 হয় না, 6 হয় না? অলরেডি সলভ করে আসছি না ভাইয়া? OF2 গঠিত হয় কিন্তু OF4 আর 6 হয় না কেন? ব্যাখ্যা কি দিব? কারণ OF2 এই যোগটা যদি হয়, তুমি যদি যোগটা একটু ভাঙা দেখো, আগে বোঝার চেষ্টা করো, পরে ভাই অ্যান্সার কতটুকু লিখবো সেটা বলতেছি। ঠিক আছে? আমার মনে হইতেছে যে তোমাদের প্রত্যেকটা বলে দেওয়া উচিত, কারণ দেখো ডিউ রিটেনের জন্য তোমরা খুব একটা বেশি প্রশ্ন সলভ করার মতো পাচ্ছ না, কারণ প্রশ্ন ডিউ রিটেন আসছে 3 বছর ধরে। সো এই জন্যই তোমাদের রিটেন নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে। তাই প্রত্যেকটা লাইন ভাইয়ের বারবার বলতে হচ্ছে, কারণ তোমাদের যেন কোনো প্রকার কনফিউশন না থাকে, তোমরা যেন ভালো মতো এক্সামটা দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, সো OF2 তুমি যদি দেখো অক্সিজেন, তাই তো? সো অক্সিজেন 2টা অক্সিজেন ফ্লোরিনের সাথে আছে। তাহলে আমরা জানি অক্সিজেনের 2টা ইলেকট্রন লাগে, 2টার সাথে শেয়ার হয়েছে, তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? 8টাই আছে। যদি OF4 হইতে হয় তাহলে অক্সিজেনের 4টা ফ্লোরিনকে ধরতে হবে। উপরে একটা ধরে, পাশে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। তাহলে অক্সিজেনের তো আগে থেকে ইলেকট্রন আছে। আমরা কি জানি অক্সিজেন হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল। ওর যদি 8টা বানাইতে হয়, 18তে যাইতে হয়, তাহলে জাস্ট 2টা ইলেকট্রন হইলেই হয়। তাহলে এই যে যখন OF2 হয়েছিল তখন 2টা ফ্লোরিনের সাথে 2টা সমযোজী বন্ধনে 2টা পাইছিল, তখন 8টা হয়েছিল। বাট এখন আরো এক্সট্রা 2টা ইলেকট্রন আসছে, মানে 2টা ফ্লোরিন আসছে, তাহলে এখানে হবে 10টা ইলেকট্রন। আর যখন OF6 হবে
তখন হবে 12টা ইলেকট্রন। এখন তুমি বলো তো অক্সিজেন অষ্টক সম্প্রসারণ কি করতে পারে? 8 থেকে বেশি ইলেকট্রন বানাতে পারবে? পারবে না। তাহলে আবার ইলেকট্রন বিন্যাস দেখাবা যে 1s2 2s2 2p হচ্ছে 4। তাহলে এখানে কোনো কি নাই? 2d নাই। সো 2d যদি না থাকে, কোনো ফাঁকা d না থাকলে অষ্টক সম্প্রসারণ করতে পারবে না, তাই OF4 ও হবে না, OF6 ও হবে না। তাই আমরা বলবো যে অক্সিজেনে কোনো ইলেকট্রন বিন্যাসটা করবা ফার্স্টে, তারপরে লিখবা যে অক্সিজেনে কোনো ফাঁকা d অরবিটাল না থাকায়, অক্সিজেনে কোনো ফাঁকা d অরবিটাল না থাকায় এটি কি করতে পারে না? অষ্টক সম্প্রসারণ করতে পারে না। অষ্টক সম্প্রসারণ করতে পারে না। তাই OF2 হলেও তোমার কি হয় না? OF6 ও হয় না, OF4 ও হয় না। ক্লিয়ার এই প্রশ্নটা? এবং অলরেডি আমরা সলভ করে আসছি, তাই এটা একটু সহজ লাগবে আপাতত। সো 9 নম্বর প্রশ্ন, H2O একটা তরল কিন্তু H2S গ্যাস কিসের জন্য? এটা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, সো কেন? কারণটা কি? কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। কারণটা কি? কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। কারণ কি? কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। পানি যেটা আছে তুমি বলবা যে H2S, অ্যানসারে গিয়ে বলবা যে H2O তে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, কিন্তু H2S এ হাইড্রোজেন বন্ধন নেই। তাহলে দেখো দুইজনের সবকিছুই সেম ছিল, বাট ওর মধ্যে এক্সট্রা পাওয়ার হচ্ছে ওর কাছে হাইড্রোজেন বন্ধন আছে। তো তুমি যখন হচ্ছে এদেরকে গলাইতে যাইবা তখন ওই হাইড্রোজেন বন্ধনটাও ভাঙতে হবে। তাহলে ওর ক্ষেত্রে তোমার বেশি শক্তি দিতে হবে। আর যাদেরকে বেশি শক্তি দেয় তারা কিন্তু আস্তে আস্তে কি হয়? কঠিনের দিকে যায় বা তরলের দিকে যায়। ঠিক আছে, আর যাদের কম তারা হচ্ছে গ্যাস। সো এক্স্যাক্টলি এই কারণটাতে মূলত কি হয় আমাদের, কি তোমার H2S তরল হয় আর H2O তোমার হচ্ছে, আচ্ছা উল্টা ফের লিখছি তাই না? H2O তরল হয়, H2O তরল হয়, H2O তরল হয়, আর H2S কি হয়? গ্যাস হয়। H2S কি হয়? গ্যাস হয়। H2S গ্যাস হয়। শেষ এই ব্যাখ্যা। এবং যেহেতু এটা খুবই ছোট হয়ে গেছে তাই তুমি হচ্ছে স্ট্রাকচারটা দেখাই দিবা যে H2O, তাই না? অক্সিজেনের স্ট্রাকচার তো জানো এইটা। সো যেখানে কি হইতে পারে তোমার ROH2 এর সাথে, দেখো ধরো এখানে ROH2 দিলাম, তাহলে এখানে কি হইতে পারে? এই তোমার এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন হইতে পারে। বাট এই যে H2S এ কি হইতে পারে না? তোমার কোনো হাইড্রোজেন বন্ধন হইতে পারে না। এখানে কোনো কি নেই? হাইড্রোজেন বন্ধন নাই। তাই ও হচ্ছে গ্যাস, ও হচ্ছে তরল। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, জ্যানন একটা নিষ্ক্রিয় মৌল হওয়ার পরেও কিসের জন্য যৌগ গঠন করে? এটা জানতে চাইছে যে জ্যানন তো নিষ্ক্রিয় গ্রুপের মৌল। দেখো 18 নম্বর গ্রুপের মৌলের মধ্যে জ্যানন আছে না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জ্যানন, রেডন এবং ওগানেসন। সো এই যে জ্যানন, এই বান্দা কিসের জন্য যৌগ গঠন করলো? ওরা তো 18 নম্বর গ্রুপে আছে, ওদের তো 8টা ইলেকট্রন আছে। সব যৌগ 8টা ইলেকট্রন বানানোর জন্য, ওদের মতো হওয়ার জন্য যৌগ গঠন করে। তাহলে ও কিসের জন্য হচ্ছে যৌগ গঠন করলো? ওরে কেন সুখে থাকতে ভূতে খিলাইলো? সো এখন একটু চিন্তা করে দেখো, এখানে এই যে নিচের যে দুইটা আছে এগুলো হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি না। ঠিক আছে, তেজস্ক্রিয়। বাট এই যে এই বাকি যে নরমাল গুলো আছে, নরমালের মধ্যে সবার নিচে আছে দেখো জ্যানন। রেডন আর ওগানেসন হচ্ছে তেজস্ক্রিয়, বাট তার মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এর মধ্যে জ্যানন সব থেকে বড়। তাহলে এখানে জ্যানন যখন বড় হইল, দেখো জ্যাননের আকারটা অনেক বড় হওয়ার কারণে তার লাশ শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন আছে সেগুলা থেকে নিউক্লিয়াসের যে দূরত্ব আর সেটা অনেক বেশি হয় না? অনেক বেশি হওয়ার কারণে কি হয় আমরা কি জানি যে F is proportional to 1/d², অর্থাৎ দূরত্ব যত বাড়বে তার বর্গের ব্যস্তানুপাতিকভাবে আমাদের বল কমে যাবে। এটা তো আমরা জানি, দূরত্ব বাড়লে বল কমে। তাহলে যত দূরত্ব বাড়তেছে এই জ্যানন এত বড় যে জ্যাননের লাশ শক্তি স্তরের ইলেকট্রনগুলা কি হয় প্রায় তোমার হচ্ছে এই নিউক্লিয়াস থেকে মোটামুটি বের হয়ে যাওয়ার একটা অবস্থায় আছে। এখন এখানে যদি আমরা কি করি,
এরকম কাউকে নিয়ে আসি যে হচ্ছে কি করতে পারবে, ওর ইলেকট্রনটাকে টান দিতে পারবে, তাহলে ও যৌগ গঠন করে ফেলবে। এখন আমরা কি জানি, ফ্লোরিন এটা হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল, তাই না? ফ্লোরিন হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল, এবং ওর পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু 4। তোমরা পড়ছো না যে ফ্লোরিনের 4, তারপরে অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1। ফ্লোরিন কিন্তু দুনিয়ার সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল। তার মানে কি করতে পারে, ইলেকট্রন টান দিতে পারে। সো ওই যে জ্যানন থেকে ইলেকট্রন টান দিবে নিয়ে, এজন্য তুমি দেখবা যে কি হয়, জ্যানন F2 এই যৌগ গঠন হয়, জ্যানন F4 এটা হইতে পারে, জ্যানন F6 এই যৌগ গঠন হয়। মানে জ্যানন শুধু ফ্লোরিনের সাথেই যৌগ কেন গঠন করে, কারণ জ্যাননের লাশ শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে নেওয়ার মতো শক্তিশালী কাউকে লাগবে, সেই শক্তিশালীকে ফ্লোরিন। বুঝতে পারছো? তাহলে ব্যাখ্যাটা কি বলবো, বলবো জ্যাননের আকার অনেক বড়। জ্যাননের আকার বড় হওয়ার কারণে যেটা হয়, লাশ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে যায়। দূরে যাওয়ার কারণে যেটা হয়, সেখানে যখন অতি তড়িৎ ঋণাত্মক কেউ আসে, সে এসে ইলেকট্রনগুলোকে খুব সহজেই নিতে পারে। এবং জ্যানন সেজন্য কি করে, ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও। নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও কি করে, ওর আকার বড় হওয়ার কারণে এবং ফ্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে ওর সাথে যৌগ গঠন করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরে প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ব্যবহারগুলো লেখো। ডিরেক্ট প্রশ্ন চলে আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার লেখো। এখন কি কি নিষ্ক্রিয় গ্যাস আছে? প্রথমে হিলিয়াম। হিলিয়ামের ব্যবহার কি? হিলিয়াম আমরা ডুবুরিগণ, হিলিয়ামটাকে ডুবুরিগণ অক্সিজেনের সাথে তোমার হচ্ছে মিক্স করে কিন্তু নিয়ে যায়, মিক্স করে তোমার হচ্ছে তারা গভীর সমুদ্রে নিয়ে যায়। তাহলে হিলিয়ামের এই ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিয়ে যায়, তো এটা হচ্ছে হিলিয়ামের ব্যবহার। হিলিয়াম কি করা যায়, তোমার ডুবুরিগণ অক্সিজেনের সাথে হিলিয়াম নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে কিসের জন্য এবং কত পার্সেন্ট নিয়ে যায়? দেখো, অক্সিজেন থাকে হচ্ছে 20%, আর হিলিয়াম থাকে কত পার্সেন্ট জানো? হিলিয়াম থাকে হচ্ছে 80%। এই মিক্সচারের মধ্যে অক্সিজেন 20%, হিলিয়াম 80। ভাই অক্সিজেন একটু কম, হিলিয়াম আরো বেশি। কিসের জন্য? দেখো, যত নিচে যাব, পানির যত নিচে যাব, যত সমুদ্রের কথা বলছে তাই না, যত নিচে যাব পানির লেয়ারে, আমরা জানি P = H ρg। এই H যত বাড়বে আমাদের প্রেসার তত বাড়বে, সো ডুবুরিগণের উপর চাপ বাড়বে। এখন অক্সিজেন হচ্ছে ভারী, যত বেশি অক্সিজেন নিব তত আমার উপরে প্রেসার পড়বে। বাট আবার অক্সিজেন ছাড়া আমি বাঁচবো না, তাহলে কি করব, কিছু পরিমাণে অক্সিজেন নিব আর কিছু পরিমাণে হালকা গ্যাস নিব। হিলিয়াম, দেখো হিলিয়াম দুনিয়ার সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস, বুঝছো? হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস এবং এরপর হিলিয়াম। সো দুনিয়ার সেকেন্ড হালকা গ্যাসকে হিলিয়াম। সো এই হালকা হিলিয়াম গ্যাস নিয়ে যাই এজন্যই বেশি করে, যেন অক্সিজেনও পাইলাম আবার আমার উপরে প্রেসারটাও কম পড়লো। এটা হচ্ছে হিলিয়ামের ব্যবহার। এরপর আর কি আছে? নিয়ন। নিয়ন অনেক উজ্জ্বল আলো সৃষ্টি করতে পারে, ঠিক আছে? নিয়ন উজ্জ্বল আলো সৃষ্টিকারী লাইট গুলাতে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে, উজ্জ্বল আলো সৃষ্টিকারী লাইট কই ব্যবহার করে? বিমান। তুমি চিন্তা করে দেখো তো, বিমান কত উপর দিয়ে যায় এবং সেখানে তোমার হচ্ছে তাদেরকে কিরকম লাইট মারতে হয়। সো ওই তোমার নিয়নটা কই ইউজ করা হয়? তোমার বিমানের লাইটে আমাদের নিয়ন ইউজ করা হয়, ঠিক আছে? বিমানের লাইটে তোমার হচ্ছে নিয়ন ইউজ করা হয়। এরপরে ক্রিপ্টন জ্যানন, ঠিক আছে? ক্রিপ্টন জ্যানন, ক্রিপ্টন জ্যানন। সো এই ক্রিপ্টন জ্যাননকে কই ইউজ করা হয়? এই ক্রিপ্টন জ্যাননকে তোমার হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে তৈরি তোমার ইউজ করা হয় এবং তোমরা বই থেকে এই জিনিসগুলা দেখতে পারবা। এরপর হচ্ছে রেডন। রেডনকে তোমরা জানো এটা ক্যান্সার কোষ ধ্বংসে ইউজ করা হয়, ঠিক আছে? এটা ক্যান্সার কোষ ধ্বংসে রেডন ইউজ করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের পি ব্লকের যে 11টা প্রশ্ন। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো। পরে আসো ডি ব্লক। ডি ব্লকের মধ্যে কি আছে, যে অবস্থান্তর মৌল কাকে বলে উদাহরণ সহ লিখতে বলছে। তাহলে এখানে তোমাকে ডিরেক্ট সংজ্ঞাই দিতে হবে, ঠিক আছে? এটা যেহেতু সংজ্ঞা জানতে চাইছি, সংজ্ঞা দিতে হবে। যে আমরা জানি যে যেসব ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, একদম তুমি এইচএসসি যেভাবে দিছিলা সংজ্ঞাটা দিবা,
যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি কি থাকে 3D 1 থেকে 9, তাই তো ইলেকট্রন বিন্যাসে এইটা থাকে, ঠিক আছে, D 1 থেকে 9, তাহলে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। কে বলা হয়? অবস্থান্তর মৌল। তাহলে আমাদের উদাহরণ দিতে বলছে, তাহলে তুমি ধরো যে কোনো একটা মৌল নিয়ে উদাহরণ দেখে, ধরো হচ্ছে Fe2+। সো Fe2+, প্রথম 18টা ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গনের মতো, এরপরে 3D আর 4s। সো নরমালি আয়রন কত হয়? এটা 2 হয়, এটা 6 হয়, বাট এটা 2+, তাই তো? তার মানে কি এই যে এই দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 0। তার মানে কি দেখো তো, আয়রনের যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস Fe2+, সেখানে 3D কত আছে? 6। তাহলে কত হইতে হয়? 1 থেকে 9। সো এর মধ্যেই আছে, তার মানে আয়রন কি একটা অবস্থান্তর মৌল। আমাদের একটা উদাহরণ দেখাইতে বলছিল, আমরা একটা উদাহরণ দিয়ে দিলাম। এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নটা কিসের জন্য দিলাম? যে ভাই এরকম প্রশ্ন কি আসবে? হ্যাঁ, আমাদের সময় কি প্রশ্ন আসবে জানো? যে অনুবন্ধী অ্যাসিড ক্ষার কাকে বলে, উদাহরণ সহ লিখো। আমি মানে হচ্ছে ছাড়া ভাবে লিখছি, যে এটা কিন্তু আমি কি বলছি, সংজ্ঞা যেমন আছে অমনি লিখছি। আমি কিন্তু একটা লাইনে লিখছি, ঘুরে নেই, বইতে এই সংজ্ঞা দেওয়া আছে, এই সঙ্গে লিখছি। কিসের জন্য? কারণ আমি একটু ঘুরে পেঁচে লিখছিলাম। আমার কেমিস্ট্রির মার্ক কিসের জন্য কম আসছে, বুঝতে পারছো? কেমিস্ট্রি রিটেনের মার্ক আমার কিসের জন্য কম আসছে, মানে এটা নিয়ে আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে কেমিস্ট্রিতে আমি সব দিছি, তো আমি নাম্বার কেন কম পাইলাম। পরে আমার মনে আছে যে আমি ছাড়া ভাবে সেই প্রশ্নের অ্যান্সার করছিলাম, যে অনুবন্ধী অ্যাসিড ক্ষার, বলছিলাম যে H+ যুক্ত করে দিলে অনুবন্ধী অ্যাসিড, H- বের করে দিলে অনুবন্ধী ক্ষার, এরকম ভাবে অ্যান্সার করছিলাম। বাট অ্যাকুরেট সংজ্ঞাটা দেয়নি, তারা সংজ্ঞা জানতে চাইছে, তার মানে সংজ্ঞাই তোমাকে দিতে হবে। আবার উদাহরণ লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে? কারণ ডিউতে যখন রিটেন প্রশ্ন আমাদের সময় আসছিল, দেখো এভাবে প্রশ্ন আসছিল যে 1 ক এরকম প্রশ্ন, খ নাম্বারটা একদম চিকন করে লেখা, একটা প্রশ্নের মধ্যে সপ্ত, এবং এখানে দেওয়া ছিল তোমার হচ্ছে 1, এটা দেওয়া ছিল হচ্ছে 2। সো আমি এই যে এইটাকে চোখেই দেখিনি পরীক্ষায়, এটা যে উদাহরণ দিতে বলছে সেটা আমি চোখে দেখি না, আমি এর অ্যান্সারই করে নিই, এজন্য আমার কেমিস্ট্রি মার্ক একটু কম আসছিল, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে অবস্থান্তর মৌলের যে প্রশ্ন। এরপর আসো পর্যায়বৃত্ত ধর্ম। এখান থেকে কি প্রশ্ন আসছে? ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? 9-10-এ এই প্রশ্ন পড়ো নাই, বা এইচএসসিতে এই প্রশ্ন তোমার লাইফে জীবনও দেখো নাই, এটা হইতেই পারে না। যে হওয়ার কথা ছিল কি, আমরা জানি যে আকার যার বেশি তার তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি কম। আকার যার কম তার এই 3টা মান বেশি। তো সেই হিসাবে আমরা জানি যে 17 নম্বর গ্রুপের উপরে আছে ফ্লোরিন যে ছোট, আর নিচে আছে ক্লোরিন যে বড়, তাহলে ওর ইলেকট্রন শক্তি কম হওয়ার কথা, ওর বেশি হওয়ার কথা। বাট এটা হয় না, কিসের জন্য? চার্জ ঘনত্বের জন্য। কিসের জন্য? চার্জ ঘনত্বের জন্য। তাহলে দেখো চার্জ ঘনত্ব টপিক দিয়ে অলরেডি 3টা অ্যান্সার আমরা করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে ক্লোরিনের চার্জ ঘনত্ব ফ্লোরিন অপেক্ষা বেশি হওয়ার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। সো এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি কেন হয়? আচ্ছা, সো এই প্রশ্ন অ্যান্সার করার জন্য, আয়নীকরণ শক্তির কোনো প্রশ্ন অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে, ঠিক আছে? আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমগুলো আছে সেখান থেকে যদি প্রশ্ন আসে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে, কারণ এখানে ওই যে স্থিতিশীলতার একটা ব্যাপার আছে, সেটা দেখাইতেছি। বাট তুমি মনে রাখবা, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম থেকে প্রশ্ন আসলে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো যেই দুজন দিছে তাদের ইলেকট্রন বিন্যাস করে ফেলবা, কোনো কথা বলা ছাড়া। বেরিলিয়াম 4 কি হয়? 1s2 2s2, আর বোরন হয় 5 1s2 2s2 2p1। এখন লজিক্যালি তুমি যদি চিন্তা করো, বেরিলিয়ামের পরে আছে বোরন। আমরা জানি পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে এইটা ছোট এইটা বড়, তাহলে যার বড় তার কম হওয়ার কথা, কিন্তু এটা হয় না। বোরনের ছোট বোরনের বেশি হওয়ার কথা, বাট এটা হয় না। বলতেছে বেরিলিয়ামেরই কেন বেশি, বেরিলিয়াম কেন বেশি? তাইলে লজিক্যালি এটা হওয়ার কথা, তাই তো? এটা হওয়ার কথা হচ্ছে লজিক্যালি, আমরা যে লজিক পড়ছি সেই লজিক্যালি এটা হওয়ার কথা, বাট এটা হয় না। অ্যাকচুয়াল কোনটা হয়? বেরিলিয়ামের বেশি, এইটার কম, এটা কি হয়? অ্যাকচুয়াল, তাই তো? বাস্তবে যেটা হয়েছে সেইটা। এটার কারণটা কি? কারণটা হচ্ছে তোমার ইলেকট্রনের স্থিতিশীলতা। দেখো তো, আয়নীকরণ শক্তি মানে কি?
লাস্ট শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে বের করে নিতে যত শক্তি দেওয়া লাগে সেটাকে আয়নীকরণ শক্তি বলা হয়। ইলেকট্রনের লাস্ট শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন বের করতে যত শক্তি দেওয়া লাগে সেটা আয়নীকরণ শক্তি। তাহলে বেরিলিয়ামের লাস্ট ইলেকট্রন আছে 2s এ, আর বোরনের লাস্ট ইলেকট্রন আছে 2p1। এখন তুমি বলো 2s2 অর্থাৎ s2 এটা কি পুরা পরিপূর্ণ অরবিটাল না? এখানে s2 তে যে ইলেকট্রনগুলো আছে সেগুলা কি পরিপূর্ণ অবস্থায় আছে না অরবিটালের মধ্যে? তাহলে তুমি বলো, এবং এই p1 এটা তো পরিপূর্ণ বা অর্ধপূর্ণ কোনটার মধ্যে নাই। তাহলে s2 এর যে ইলেকট্রনগুলো আছে এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নিতে গেলে, স্থিতিশীল অবস্থা ভাঙতে গেলে তোমাকে অনেক বেশি শক্তি দেওয়া লাগবে। কিন্তু এখানে 2p1 প্রথম যে ইলেকট্রনটা আছে এটা কিভাবে আছে দেখো, p এর বক্স কয়টা, অরবিটাল কয়টা, 3টা, তার মধ্যে একটা, সো এটা খুব সহজেই বের হয়ে যেতে পারবে। বাট s2 যেটা সেখানে যে দুটো ইলেকট্রন আছে তারা কিন্তু খুব সহজে বের হবে না। তাই আকার দিয়ে বললে বেরিলিয়ামের কম আসা উচিত, বাট বাস্তবে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বেরিলিয়ামেরই বেশি। তাহলে এটা করবা, করার পর বলবা যে এই যে s2 বেরিলিয়ামের সর্বশেষ ইলেকট্রন স্থিতিশীল অবস্থায় থাকায় এর আয়নীকরণ শক্তির মান বেশি। আয়নীকরণ শক্তির মান বোরন অপেক্ষা বেশি। সো আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের যে প্রশ্নগুলা সেগুলো তুমি কেমনে অ্যান্সার করবা, যেই দুজনের কথা বলবে তাদের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা, দেন বলবা যে হ্যাঁ এটার তোমার স্থিতিশীল অবস্থা থাকার কারণে কি হয়, এটা বেশি হয়। এরকম আর কি প্রশ্ন আসতে পারে, শুধু কি বেরিলিয়াম আর বোরন? না, শুধু বেরিলিয়াম আর বোরন না। তুমি দেখো তো বেরিলিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? 2 নাম্বার। বোরন কত? 13। সো 2 আর 13 মধ্যে এই ঝামেলাটা। লজিক্যালি 2 এর পরে 13 আসে, তাহলে 13 বেশি হওয়ার কথা না, আকার ছোট এটা বড়, তাই ওর বেশি হওয়ার কথা। বাট কার বেশি হয়? এইটার বেশি হয়। কিসের জন্য? ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার জন্য। তাহলে দেখো তো 2 নাম্বার গ্রুপে বেরিলিয়াম, এটার পরে কি আছে? বেরিলিয়ামের নিচে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, আর বোরনের নিচে কি আছে? অ্যালুমিনিয়াম। তাহলে লজিক্যালি অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, বাট বাস্তবে কি হবে? ম্যাগনেসিয়ামের বেশি হবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আরো ঝামেলা আছে, সেটা হচ্ছে 15 আর 16 নাম্বার গ্রুপের মধ্যে। সো লজিক্যালি বাম থেকে ডানে গেলে 16-র বেশি হওয়ার কথা, বাট দেখবা 15-এর বেশি হয়। 15-তে কি আছে? নাইট্রোজেন ফসফরাস। 16-তে কি আছে? অক্সিজেন সালফার। তাহলে লজিক্যালি অক্সিজেন আর সালফারের বেশি হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি হবে নাইট্রোজেন আর ফসফরাসের বেশি। তাহলে সেম প্রশ্ন বলবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি কেন, ফসফরাসের আয়নীকরণ শক্তির মান সালফারের থেকে বেশি কেন। জাস্ট যেই দুজনের কথা বলবে তাদের ইলেকট্রন বিন্যাস করব, দেন এই বাংলা কথাটা লিখবো যে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার জন্য আয়নীকরণ শক্তির মানটা অমুকের বেশি। ক্লিয়ার? আয়নীকরণ শক্তির ব্যতিক্রমটা ক্লিয়ার? ওকে, পরে আসো। সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2 প্লাস গঠিত হয় না কিসের জন্য? আচ্ছা, সো এই যে ক্যাটায়ন বানাইতে হলে আমাদের কি করতে হয়? ইলেকট্রন বের করতে হয়, মানে আয়নীকরণ শক্তি দিতে হয়। তাহলে এই যে সোডিয়াম যেটা, এটার প্রথম ইলেকট্রনটাকে যখন বের করি আমরা, তখন আমাদের তাপ দিতে হয় হচ্ছে 496 কিলো জুল পার মোল, অর্থাৎ 1 মোল তোমার সোডিয়ামকে ক্যাটায়নে কনভার্ট করতে 496 কিলো জুল শক্তি দিতে হয়। তাহলে তখন সেটা কি হয়? Na+ এ কনভার্ট হয়। এন্ড দেন সেই Na+ থেকে তুমি যদি আরো একটা ইলেকট্রন বের করতে চাও, তাহলে সেটা কিসে কনভার্ট হবে? Na2+। এবং এই মানটা 4600+ কিলো জুল পার মোল। তুমি একটু জাস্ট তাকায় দেখো যে প্রথম ইলেকট্রন বের করতে 496 কিলো জুল, আর সেকেন্ডটাকে বের করতে 4600+ কিলো জুল পার মোল শক্তি দিতে হয়। তাহলে এত শক্তি দিয়ে তোমাকে সোডিয়াম প্লাসটাকে কিসে কনভার্ট হবে? সোডিয়াম 2+। তো নরমালি এত শক্তি তো পাওয়া যায় না, তাই Na2+টা কি হয় না? গঠিত হয় না। তাহলে প্রথমে দুটো বিক্রিয়া দিয়ে ফেলবা এবং দিয়া বলবা যে Na2+ গঠিত হতে যেই পরিমাণে আয়নীকরণ শক্তি লাগবে সেটা হচ্ছে তোমার 4600, বইতে দেওয়া আছে মেবি 27 হইতে পারে, 27 কিলো জুল পার মোল। এবং সাধারণত এত শক্তি কি করা যায় না, সাধারণত এত শক্তি তোমার হচ্ছে পাওয়া সম্ভব হয় না। তাই Na+ হইলেও Na2+ হয় না। তাই Na+ গঠিত হলেও কি হয় না ভাইয়া? Na2+ গঠিত হয় না। আশা করি ক্লিয়ার।
আচ্ছা, সো এই প্রশ্নে জানতে চাই নাই, তারপরে একটা জিনিস ক্লিয়ার করি ভাইয়া, প্রথমটা 496, পরেরটা এত বড় হইলো কিসের জন্য? এবার আসে ইলেকট্রন বিন্যাসে। এটা এখানে চাই নাই, তোমার লাগবে না, তোমার অ্যান্সার এতটুকুই, তোমার অ্যান্সার এতটুকুই। আমি একটু কারণটা বলে দিতে যাচ্ছি যে তোমার এখানে কারণটা কি, মূলত এই যে এত বড় একটা ডেভিয়েশন হইলো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে দেখো, যখন সোডিয়াম ছিল আমরা জানি যে সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে। সো 1s2 2s2 2p6 3s1, তাহলে আমরা কি বলছিলাম, ওই যে লাস্ট একটা ইলেকট্রন বের করতে যে শক্তি দেওয়া লাগে সেটা আয়নীকরণ শক্তি। তাহলে এইটাকে যখন তুমি বের করে নিবা তখন হয়ে যাবে সোডিয়াম প্লাস, তখন হয়ে যাবে 10টা ইলেকট্রন, এতটুকু তো সেম থাকবে, জাস্ট এই 3s টা কত হয়ে যাবে 0, এবং ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 1s2 2s2 2p6। তো 3s 0 মানে কি, এটা তো আর দেওয়া দরকার নাই, সো এই পার্টটা বাদ। সো এই যে এইটা বানাইতে কত তাপমাত্রা লাগছে তোমার, এখানে কত দিতে হয়েছে 496। এখন দেখো তো এটা কেমন অবস্থায় আছে, 1s2 পুরাপুরি দুইটা দিয়ে ফিল আপ আছে, 2s2 পুরাপুরি দুইটা দ্বারা ফিল আপ আছে, p6 p তে পুরাপুরি ফিল আপ আছে, অর্থাৎ এখানে এখন যে 10টা ইলেকট্রন আছে সবাই স্থিতিশীল অবস্থায় আছে। সো এখন এই স্থিতিশীল অবস্থা থেকে যদি একটা ইলেকট্রন বের করতে যাও, সোডিয়াম তো নরমালি এটা চাবে না, স্থিতিশীল অবস্থা থেকে তুমি ঘুমায় আসো, তোমার আমি ঘুম থেকে টাইনা ধরে পড়তে বললে তুমি পড়তে বসবা, তুমি বলবা আমি আরো ঘুমাবো, কারণ ওইটা হচ্ছে তোমার স্থিতিশীল অবস্থা। তুমি গেম খেলতেছো, তুমি মাঠে খেলতেছো, সেখান থেকে ধৈরাই না তোমারে যদি আমি হচ্ছে পড়তে বসতে বলি, তুমি বলবা যে ভাইয়া পরে পড়বো, এখন আমি পড়বো না, এখন আমি স্থিতিশীল অবস্থায় আছি। তো এই যে 10টা ইলেকট্রন এরা এখন কি করতেছে, এন্টারটেইনমেন্ট নিতেছে, খেলাধুলা করতেছে, গেমস খেলতেছে, স্থিতিশীল অবস্থায় আছে, কেমিস্ট্রির ভাষায় আমরা বলি, তাই না? সো স্টেবল আছে। সো এখান থেকে একটা ইলেকট্রন যদি বের করতে যাও, তাইলে অনেক তোমাকে কি করতে হবে, শক্তি দিতে হবে। তোমাকে জোর করে নিয়ে যদি খেলার মাঠ থেকে পড়াইতে চাই, তাহলে ভাইয়ার কি করতে হবে, অনেকক্ষণ তোমাকে বুঝায় তারপরে তোমাকে নিতে হবে। বুঝতে পারছো? তো বিষয়টা এরকমই। সো এখানে কত লাগবে, প্রায় 4627 বা 42 হবে। তুমি একটু বই থেকে চেক করে নিও, ঠিক আছে? বইয়ে আয়নীকরণ শক্তির পার্টে এই মানগুলো দেওয়া আছে। সো সোডিয়ামেরটা হচ্ছে 4600 থেকে বেশি, দেখো প্রায় 10 গুণ বেশি হয়ে গেছে। বুঝতে পারছো? কিসের জন্য? স্থিতিশীলতার জন্য। সো এরপরে প্রশ্ন আসো, এটা সমযোজী বন্ধন থেকে সিগমা বন্ড এবং পাই বন্ডের পার্থক্য। আচ্ছা, সো এখানে জাস্ট দুইটা জিনিস দিলেই না, কারণ ডিউতে যে প্রশ্নগুলো আসে সেগুলো সাধারণত 2 মার্কের জন্য, সর্বোচ্চ 3 মার্কের জন্য আসে। সো এরকম প্রশ্ন যদি আসে, তুমি যেটা করবা, জাস্ট সর্বোচ্চ 2টা তোমার হচ্ছে পার্থক্য দেওয়ার চেষ্টা করবা। সো ডিরেক্ট তুমি হচ্ছে ছোট একটা দাগ দিয়ে দিবা তোমার যতটুকু লেখার সাইজ সেই অনুযায়ী, এবং এই পাশে দিয়ে দিলাম ধর হচ্ছে সিগমা বন্ধন, আর এই পাশে দিলাম হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে? আমরা জানি যে সিগমা বন্ধন, দেখো খুব বেশি কথা বলা দরকার নাই, আমরা জানি সিগমা বন্ধন কি, সামনাসামনি অধিক্রমণে গঠিত হয়, তাই না? জাস্ট এতটুকুই লিখবো যে সামনাসামনি অধিক্রমণে তোমার হচ্ছে সিগমা বন্ড গঠিত হয়। ঠিক আছে? সামনাসামনি অধিক্রমণে গঠিত হয়। দেখো আমি খুব বেশি কথা কিন্তু লেখার সময় পাবো না, এতটুকুই লিখবো। আর পায়ে কি লিখবো? পায়ে আমি লিখবো যে পাশাপাশি অধিক্রমণে পাই গঠিত হয়। ঠিক আছে? পাশাপাশি অধিক্রমণে গঠিত হয়, একটা দিলাম। এবং যদি 2 মার্কের জন্য আসে 2টা দিব, 3 মার্কের জন্য আসলে 3টা দেওয়ার চেষ্টা করবো, বা 2টা দিলেও হবে। এরপর আসো 2 সিগমা বন্ড। সিগমা বন্ড কি ভাইয়া বলো? সিগমা বন্ড কি একটা একক বন্ধন না? এই লাইনটি একটু বড় করা উচিত। আচ্ছা যাক, আমি এটা যেটা নিয়ে দিচ্ছি। তো সিগমা বন্ড এটা সম্পর্কে আর কি আমরা লিখতে পারি? এখানে অনেক কিছু তো আছে, যেটা একক বন্ধন, এটা ডাবল বন্ড, ঠিক আছে? বাট তুমি এখান থেকে যেই পয়েন্টটা লিখবা, যদি সিগমা আর পাই বন্ধনের প্রশ্নটা আসে, সেটা হচ্ছে সিগমা বন্ড কখন গঠিত হয় আর পাই বন্ড কখন গঠিত হয় না, বা কখন গঠিত হয় কখন গঠিত হয় না। সিগমা বন্ড এস এবং শঙ্কর অরবিটাল সহ সবখানে তোমার কি হয়, হইতে পারে, সব জায়গায় গঠিত হয়। দুজনের পার্থক্য লিখতে বলছে না, এস এও হয়, শঙ্কর অরবিটালেও হয়, অন্য অরবিটালে তো হয়। তাহলে এস শঙ্কর অরবিটাল সহ অন্যান্য অরবিটালে কি হয়? সিগমা। বাট পাই কখনো এস এবং শঙ্কর অরবিটালে হয় না। এস এবং শঙ্কর অরবিটালে পাই বন্ধন গঠিত হয় না। সো এই হচ্ছে দুইটা পার্থক্য, পাই বন্ধন গঠিত হয় না। আশা করি ক্লিয়ার। আমাকে 2 মার্কের জন্য দিছে, 2টা দিছি, কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। সময় থাকলে আমি 3টা দিতাম, এবং যদি 2 মার্কের জন্য আসে তাহলে আমি সময় থাকলেও তোমার কি দিব না,
তিনটা দিব না, 2 মার্কের জন্য আসলে 2টাই দিব। 1 মার্কের জন্য আসলে আমি হচ্ছে তখন একটা দিলে খুব বাজে দেখা যায়, তুমি হচ্ছে তখন সময় থাকলে 2টা দিবা, আর সময় না থাকলে একটা দিয়ে চলে আসবা। বুঝতে পারছো? এটা টাইমের উপর ডিপেন্ড করে। এরপরে আসো সংকরায়ন থেকে, টেট্রাঅ্যামিন কপার 2+, এটা সংকরায়ন sp2d কিসের জন্য? ভাই sp2d আবার কি অদ্ভুত রকমের সংকরায়ন। আমরা জানি 4, এখানে দেখো তো 4টা অরবিটাল ইউজ হয়েছে না, s p 2টা 3টা আর d একটা 4টা, তো 4 হইলে তো sp3 হয়, তো sp3 না, এটা আবার কি sp2d কিসের জন্য? সো এটার জন্য তোমাকে যেটা করতে হবে, এটা যদি আসে তাহলে মিনিমাম 3 মার্কের জন্য আসবে। এটা একটু বড় প্রশ্ন, আমি আগে বলতেছি এটা একটু বড় প্রশ্ন, সো এটা আসার সম্ভাবনা কম ডিউতে, ঠিক আছে? আসলেও 3 থেকে 4 মার্কের জন্য দিতে হবে, কারণ অনেক বড় একটা প্রশ্ন। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কিভাবে করব? এটার অ্যান্সারটা করার জন্য তোমাকে জটিল যৌগের যে সংকরায়ন আছে সেইটা করতে হবে, ঠিক আছে? তো যারা করছো তারা দেখো, আর যারা করো নাই তারাও দেখে রাখো, যদি এই প্রশ্নটাই আসে, যদি সংকরায়নের ব্যতিক্রম আসে তাহলে এই প্রশ্নটাই আসবে, তখন তুমি অ্যান্সার করতে পারবা। ধরো তুমি জটিল যৌগের সংকরায়ন শিখো নাই, জাস্ট এই প্রশ্নটার জন্য দেখে রাখো কেমনে বের করতেছি। সো জটিল যৌগের সংকরায়ন বের করার জন্য আগে আমাদের এই যেই জটিল যৌগের যে মধ্যে যে ধাতুটা আছে তার চার্জ বের করতে হয়। এখন তুমি দেখো এখানে অ্যামোনিয়া যেটা 4টা, অ্যামোনিয়া তো একটা যৌগ, তো যৌগের জারণ মান কত? 0। তাহলে 4টা অ্যামোনিয়া বাদ, আর পরে আছে কি কপার আর 2+, তার মানে এখানে কত ইউজ হয়েছে? কপার 2+। তাহলে এই যে কপার 2+, এটার ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। প্রথম স্টেপ বুঝতে পারছো? একটা জটিল যৌগের সংকরায়ন নির্ণয় করার জন্য প্রথমে সেখানে কোন ধাতুটার কত অ্যানায়ন বা ক্যাটায়ন গঠন হয়েছে সেইটা তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে কপার 2+, আগে তুমি কপার লেখো, যে আর্গন, আমরা প্রথম প্রশ্নে আগে এটা করছি যে 3d কত হয়? 10 হয়, 4s1 হয়, বা এটা কত? 2+, তার মানে এখান থেকে একটা যাবে আর এই 10 থেকে একটা যাবে, তাহলে আলটিমেটলি দেখতে কিরকম হবে দেখো, ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। ইলেকট্রন বিন্যাসটা হবে 3d9 4s0। এরপর আমাদের যেটা করতে হবে, এই যে এইখানে 3d যেটা আছে এগুলাকে বক্স করে ফেলতে হবে, ঠিক আছে? বক্স করলে আমাদের জন্য বোঝা সহজ। 4s এগুলাকে তোমার হচ্ছে বক্স করে ফেলতে হবে, ঠিক আছে? এখন দেখো ডিতে কয়টা বক্স? 5টা, 1 2 3 4 5, 5টা বক্স দিলাম। ইলেকট্রন কয়টা আছে? 9টা, 9টা ইলেকট্রন দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? এখন দেখো তো এখানে লিগ্যান্ড কয়টা আছে? অ্যামোনিয়া 4টা। সো ওদের কাজ কি জানো? এখানে মূলত কি হচ্ছে, কপারকে 4 দিক থেকে, দেখো কপারকে 4 দিক থেকে 4টা অ্যামোনিয়া, ওই যে অ্যামোনিয়া একটা লন পেয়ার আছে না, সেটা দান করতেছে। 4 দিক থেকে 4টা অ্যামোনিয়া কপারকে লন পেয়ার দান করতেছে। এটাই মূলত এই জটিল যৌগের মধ্যে হচ্ছে, কপারকে 4 দিক থেকে 4টা অ্যামোনিয়া লন পেয়ার দান করতেছে। তাহলে এই লন পেয়ার গুলা কপারের মধ্যে যাইতেছে না, কপারে রাখা লাগবে না, তাহলে কপারের তো ফাঁকা জায়গার অভাব নাই। লাস্ট ইলেকট্রন 4 এ গেছে, তাহলে 4s ফাঁকা, 4p তো এখন লিখি নাই, 4p ও 0 অবস্থায় আছে ফাঁকা। যদি দরকার হয় আরো ইলেকট্রন রাখার, তাহলে 4d ও ফাঁকা আছে, কারণ লাস্ট ইলেকট্রন যেহেতু 4 এ চলে গেছেই, তো 4 এ তো p ও হইতে পারে, d ও হইতে পারে, দরকার f ও হইতে পারে, তাই তো? সো অত তো লাগবে না। সো ধরো এই পর্যন্ত দিয়ে রাখলাম, যদি লাগে তাহলে দিব। এখন অ্যামোনিয়া টোটাল কয়টা? 4টা। লোন পেয়ার কয়টা? তাহলে 4টা। এখন আমরা জানি একটা বক্স ইলেকট্রন যেতে পারে 2টা, তাই তো? এবং লোন পেয়ারে 2টা ইলেকট্রনই আছে, তার মানে প্রত্যেকটা বক্সে সর্বোচ্চ একটা লোন পেয়ার দিতে পারবো। তাহলে দেখো এই ডিতে তো কোনো ফাঁকা জায়গাই নাই, এখানেও 2টা ফিল আপ, 2টা ফিল আপ, 2টা ফিল আপ, 2টা ফিল আপ, এখানে একটা, বাট আমাদের লোন পেয়ার তো জোড়া, তাই না? তো জোড়া তো এখানে দিতে পারবো না, তার মানে এখানে অ্যামোনিয়া এসে দেখলো যে এই ডিতে, কপারের ডিতে ইলেকট্রন দেওয়ার মতো কোনো ফাঁকা জায়গা নাই, ও বাধ্য হয়ে গেল 4s এ। তাহলে এখানে তোমার হচ্ছে প্রথম অ্যামোনিয়াটা একটা লন পেয়ার দিল, তারপরে সেকেন্ড অ্যামোনিয়া দেখলো যে এই যে পিতে ফাঁকা আছে, এখানে দিল, তারপরে এটা এখানে দিল, ঠিক আছে? এবং তারপরেরটা এইখানে দিল। তাহলে তুমি দেখো তো সংকরায়ন কিভাবে বের করবো? এগুলা যেইটার মধ্যে ইলেকট্রন দিছে সেটাই সংকরায়ন। কেমনে? s এর কয়টাতে দিছে? একটা বক্সের মধ্যে দিছে, আর p এর কয়টা বক্সে দিছে? 3টা। তাহলে সংকরায়ন কি আসলো? s একটা, p 3টা, সংকরায়ন sp3। তো কথা হচ্ছে এটা সংকরায়ন sp3 না, লজিক্যালি sp3 আসতেছে, বাট এটা সংকরায়ন sp3 না, সংকরায়ন কত? sp2d। মানে দেখো p ইউজ হইছে 2টা, একটা p ফাঁকা রেখা ইলেকট্রন দিছে d তে। এইটা কিসের জন্য? দেখো এখানে কি হইছে আমি বলতেছি, sp2 হবে না। এই যে লাস্ট অ্যামোনিয়াটা আছে, এইটা ডিতে পিতে ইলেকট্রনটা দিতে পারবে না, এই লাস্ট অ্যামোনিয়াটা পিতে ইলেকট্রন দিতে পারবে না, কারণ বলতেছি, বাট দেখো ও এই জায়গাটা ফাঁকা রেখে ডিতে গিয়ে হচ্ছে তোমার লন পেয়ারটা দিবে। তাহলে দেখো তো s এ দিছে একটা লন পেয়ার, একটা অ্যামোনিয়া, আর পিতে দিছে 2টা, তাহলে sp2, আর একটা দিছে ডিতে, তাহলে সংকরায়ন কত আসলো? sp2d। এভাবে হচ্ছে তোমার কি করা লাগে, জটিল যৌগের সংকরায়ন বের করতে হয়। তোমার হচ্ছে ক্যাটায়নটার ইলেকট্রন বিন্যাস করতে হয়, দেন তোমার হচ্ছে অরবিটাল গুলো বক্স আকারে দিতে হয়,
এরপরে লোন পেয়ার দান করতে হয়, ফাঁকা ঘরগুলোতে লোন পেয়ার দান করতে হয়, এবং যেই ঘরগুলোতে লোন পেয়ার দান করে সেই ঘরগুলো থেকে আমরা সংকরায়ন বের করতে পারি। সো এসে দিছে একটা, পিতে দিছে দুইটা, sp2 এবং ডিতে দিছে একটা sp2d। কথা হচ্ছে ভাই এইটা ফাঁকা রাখলো কেন, এই প্রশ্নটাও আসতে পারে। বলবে যে sp2d হইলো কেন, এই যে p অরবিটালটা ফাঁকা রেখে কেন d তে গিয়ে ইলেকট্রনটা দিল। এটার কারণ হচ্ছে দেখো এই যে সিঙ্গেল ইলেকট্রনটা যেখানে আছে, সিঙ্গেল ইলেকট্রনটা এটা কত দেখো তো dz স্কয়ারে আছে না, আমরা কি জানি dxy dyz dzx dx স্কয়ার 2y স্কয়ার dz স্কয়ার, তার মানে z অক্ষ বরাবর এই সিঙ্গেল ইলেকট্রনটা ঘুরতেছে, তাই তো। তাহলে দেখো এটা ধরো হচ্ছে z অক্ষ বরাবর, তার মানে আমাদের z অক্ষ বরাবর সেই সিঙ্গেল ইলেকট্রনটা ঘোরাফেরা করতেছে, তাই তো। এখন ফার্স্টে দেখো তো এখানে দিছে s এ, তো s এর তো আর কোনো নির্দিষ্ট অক্ষ নাই, এখানে কোনো প্যারা হয় নাই। p এর প্রথমটা হচ্ছে px, এখানে খুব সুন্দরভাবে দিছে, কোনো প্যারা হয় নাই। পরেরটা হচ্ছে py, এখানে কোনো ঝামেলা হয় নাই। লাস্টেরটা pz। এখন z অক্ষ বরাবর অলরেডি একটা ইলেকট্রন দৌড়াদৌড়ি করতেছে, সেখানে অ্যামোনিয়া যখন এসে বললো যে ভাই আমি তো দুইটা লন পেয়ার দান করবো, আপনি কি নিবেন, এখানে যখন দিতে গেল তখন দেখলো এখানে আগে থেকে মাইনাস বৈশা আছে, এবং এই মাইনাসগুলো যখন ওর কাছে যেতে যাবে তখন একটা মাইনাস আর একটা মাইনাসকে কি করে বিকর্ষণ করে, ধাক্কা দেয়। সো এই অ্যামোনিয়াটা লন পেয়ারটা ওই জেড অক্ষে আর দিতে পারবে না, কিসের জন্য, এই যে সিঙ্গেল ইলেকট্রনের বিকর্ষণ বা রিপালশনের কারণে। সো পরীক্ষাতে যদি আসে কিসের জন্য এটা হয়েছে, কারণ 3d9 এর dz স্কয়ার বরাবর যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে ওর বিকর্ষণের কারণে এই pz এ ইলেকট্রনটা না দিয়ে এই ফাঁকা রেখে তোমার দিয়ে গিয়ে তোমার ইলেকট্রন দেয়। তাই sp3 না হয়ে sp2, ওই যে p ফাঁকা একটা বাদ তারপরটা হচ্ছে d, sp2d হয়। তাহলে আশা করি পুরোপুরি ক্লিয়ার হইছো যে কিসের জন্য এটা সংকরায়ন sp2d হয়, এবং এটা এমসিকিউর জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক যুক্তিতর্ক আছে, যে এটা অনেকে বলে sp3, অনেকে বলে sp2d, অনেকে বলে dsp2, ঠিক আছে, অনেক পানামারি আছে। বাট হাজারি স্যারের বইতে ক্লিয়ারলি বলছে sp2d, তার মানে তুমি sp2d পড়বা, ক্লিয়ার, ঠিক আছে। তোমার আর কোনো কনফিউশনে যাওয়ার দরকার নেই। অনেকে গুগলে সার্চ দিতে পারো, দেখবা এটা sp3 আসতেছে, ঠিক আছে। অনেকে dsp2 আসবে, তখন কনফিউশন কি বলছি ভাই, sp2d দেখাবা, কারণ তোমার বইয়ে sp2d আছে, ক্লিয়ার, ওকে। এরপর H2O এর বন্ধন কোণ 104.5 ডিগ্রি হলেও H2S এর বন্ধন কোণ 92 ডিগ্রি, কিসের জন্য। এখন দেখো এই যে বন্ধন কোণের যে কম বেশি এগুলো হয় লোন পেয়ারের জন্য, সবসময় মনে রাখবা বন্ধন কোণ এর কম বেশি হয় লোন পেয়ার থাকলে। এখন তুমি বুঝছো H2O এটাও হচ্ছে sp3, H2S এটাও হচ্ছে sp3, এটার মধ্যে যেমন যেমন তোমার হচ্ছে পরমাণুগুলো আছে এটার মধ্যে সেম সেমই আছে। তো এটাও sp3 এটাও sp3, দুজনেরই তো কত হওয়া উচিত ছিল 109.5 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা যদি একটু আঁকি, এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা, 6টা। তাহলে এই হচ্ছে 2টা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 2টা, যার মধ্যে 2টা হাইড্রোজেন নিয়ে গেছে, তাই তো। তাহলে এই যে বাকি 2টা হচ্ছে লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। H2SO হুবহু সেম, সালফারের লাস্ট ইলেকট্রন কয়টা, 6টা, 1 2 3 4 5 6, তো তার মধ্যে 2টা হাইড্রোজেন নিয়ে গেছে এবং 2টা লোন পেয়ার। তো কথা হচ্ছে ভাইয়া এই দুজনের সংকরায়ন sp3 আসলো, এটাও sp3 আসলো, এবং sp3 এর ক্ষেত্রে লোন পেয়ার যতগুলো আসে বন্ধন কোণ 2.5 ডিগ্রি করে কমে যায়। সো sp3 এর ক্ষেত্রে তোমার লোন পেয়ার থাকলে বন্ধন কোণ কত ডিগ্রি করে কমে যায়, 2.5 ডিগ্রি করে, একটা লোন পেয়ারের কারণে। তাহলে এখানে কয়টা লোন পেয়ার আছে, একটা, 2টা, তাহলে হওয়ার কথা ছিল কত 109.5 ডিগ্রি, বাট 2.5 করে কত কমে যাবে, 5। তাহলে 109.5 থেকে যদি 5 কমে যায় তাহলে পানির ক্ষেত্রে কত হবে, 104.5 ডিগ্রি। তাহলে এই লজিকে ওরও তো 104.5 হওয়ার কথা, কারণ ও sp3, ওরও হওয়ার কথা 109.5 ডিগ্রি, বাট ওর মধ্যে লন পেয়ার আছে একটা, 2টা। ভাইয়া কি বলছি, একটা লন পেয়ারের কারণে 2.5 ডিগ্রি কমবে। তাহলে 109 থেকে 2.5 কমাও 107, আরো 2.5 কমাও 104.5 বা 104.5। তাহলে এবার তুমি বুঝো, তাহলে ওরও তো হওয়ার কথা কত, 104.5 ডিগ্রি, সেম টু সেম পানির মতো, বাট ওর এটা হয় না, কিসের জন্য, কারণ এই যে সালফার এটার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু এর জন্য হয় না। এখন এটা যে তড়িৎ ঋণাত্মকতার মান সেটা কত, সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5 আর অক্সিজেনের হচ্ছে 3.5। সো এখানে যেটা হয় সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ার কারণে যেটা হয় যে লোন পেয়ারগুলো আছে তারা যখন বিকর্ষণ করে সালফার ডাইঅক্সাইডের বন্ধন কোণটাকে অনেক বেশি চাপায় ফেলে, কমায় ফেলে,
যেহেতু ও কি তড়িৎচুম্বকতার মান কম, ও কি করতে পারে না, ওই লন পেয়ারের বিকর্ষণটাকে ধরে রাখতে পারে না, ওই প্রেসারটা সামলাইতে পারে না। বাট অক্সিজেনের তড়িৎচুম্বকতার মান কত? 3.5, ফ্লোরিন হচ্ছে 4, তারপরে হচ্ছে অক্সিজেন 3.5, তার মানে সেকেন্ড হাইয়েস্ট তড়িৎচুম্বক মৌল। ওরে তো আর চাপাইতে পারে না, তাহলে ওর ক্ষেত্রে বন্ধন কোণ কত হয়? 104.5 ডিগ্রি। বাট ওরে চাপাই ফেলে ওর ক্ষেত্রে কত হয়? 92 ডিগ্রিও বইতে দেখতে পারো, 90 ডিগ্রিও বইতে দেখতে পারো। হাজারি স্যারের বইতে যেটা আছে সেটাই দেখাবা, হাজারি স্যারের বইতে যেটা আছে সেটাই দেখাবা। 92 হলে 92, 90 হলে 90। ক্লিয়ার? সো এত কম হয়ে গেল কিসের জন্য? তড়িৎচুম্বকতার জন্য। লোন পেয়ারের কারণে কম ছিল তোমার হচ্ছে 5 ডিগ্রি, একটা দুইটা লোন পেয়ার না, তাই 5 ডিগ্রি। বাট এই তড়িৎচুম্বকতার কারণে কিন্তু দেখো আকস্মিকভাবে অনেক বেশি কমে গেছে, তাই না? তাহলে মনে রেখো দুইটা কারণে বন্ড অ্যাঙ্গেল কমতে পারে, লোন পেয়ার এবং তড়িৎচুম্বকতা। ক্লিয়ার? তাহলে H2S এবং H2 এর মধ্যে বন্ধন কোণের এত ডিফারেন্স হলো কিসের জন্য? H2O তে দুইটা লোন পেয়ারের কারণে 5 ডিগ্রি কমে 109 হওয়ার কথা 104.5 হয়। H2S এ 5 ডিগ্রি কমে 104 হওয়ার কথা ছিল, বাট ওর তড়িৎচুম্বকতার মান অনেক কম হওয়ার কারণে ওর বন্ধন কোণটা অনেক বেশি ডাউন হয়ে যায় এবং কত হয়ে যায়? প্রায় 90 বা 92 ডিগ্রি। ঠিক আছে, আমাদের বইতে পুরান বইতে 92 ডিগ্রি লেখা ছিল, নতুন যদি 90 লেখা থাকে তাহলে তুমি 90 দিবা, কোনো সমস্যা নেই, নতুন এডিশনে যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আসো, পোলার আয়ন কি এবং ফাজারের 4টি নীতি লেখো। তোমার কাছে ফার্স্ট জানতেছে পোলার আয়ন কি, তো পোলার আয়ন কি মানে কি এটা সংজ্ঞা দিতে হবে। ঠিক আছে, সো তুমি ডিরেক্ট পোলার আয়নের সংজ্ঞা দিবা যে পোলার আয়ন, যেহেতু পোলার আয়নের সংজ্ঞা জানতে চাইছে আমাদের পোলার আয়নের সংজ্ঞা দিতে হবে, তার আগে একটু বুঝো, চিত্রটা বুঝো, তারপরে সংজ্ঞা লিখে দিচ্ছি। এখন ধরো একটা আয়নিক যৌগ, এই যে পোলার আয়ন, এটা কাদের হয় ভাইয়া? পোলার আয়ন কাদের হয়? পোলার আয়ন হয় হচ্ছে আয়নিক যৌগের। পোলার আয়ন হয় কাদের? আয়নিক যৌগের। পোলার আয়ন কাদের ধর্ম? আয়নিক যৌগের ধর্ম। ফাজারের নীতি কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়? আয়নিক যৌগ। আর পোলারিটি কাদের ধর্ম? সমযোজী। এটা 90 থেকে পড়ে আসছো যে পোলার তৈরি হয়, পানির মধ্যে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হয়, পোলারিটি হচ্ছে তোমার সমযোজী। দুইটা নাম কিন্তু অনেক ক্লোজ, দুইটা নাম অনেক ক্লোজ, পেস লেগে যায়, তাই বলে দিলাম। পোলারিটি সমযোজী, পোলার আয়ন ফাজান হচ্ছে আয়নিক যৌগের। তো আয়নিক যৌগে কি থাকে? ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে। এখন তুমি বুঝো এই যে ক্যাটায়ন, এটার যে তোমার হচ্ছে প্লাস চার্জ, সেটা কি করে? তোমার অ্যানায়নের যে হচ্ছে তোমার পুরো নেগেটিভ চার্জটাকে সেটাকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে, নিজের দিকে টানে। তাহলে যেটা হয়, এই প্লাসের দিকে আমাদের অ্যানায়নটা ঝুঁকে পড়ে, দেখো নেগেটিভ চার্জটা ওর দিকে ঝুঁকে পড়লো, ও টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আবার উল্টা জিনিসটাও তো হতে পারে, এই যে অ্যানায়নটা, এই অ্যানায়নের তোমার দেখো অ্যানায়নের মাঝখানে তো একটা নিউক্লিয়াস আছে, যেই হোক, ধরো ক্লোরিন হোক, ফ্লোরিন হোক, যেই হোক, তার ভিতরে তো নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসটা আবার কি করে? তোমার এটাকে বিকর্ষণ করে। সো এই যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে যে নিজের দিকে আকৃষ্ট করলো, এই ঘটনাকে বলা হচ্ছে পোলার আয়ন। তাহলে যেহেতু সংজ্ঞা জানতে চাইছে, তাহলে তোমাকে ডিউতে যদি সংজ্ঞা জানতে চায়, তাহলে তোমাকে সংজ্ঞাটা কিন্তু একদম কারেক্টলি লিখতে হবে। কথা বুঝতে পারছো? তুমি কি লিখবা? যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে তোমার হচ্ছে নিজের দিকে তোমার হচ্ছে আকর্ষণ করার ক্ষমতাকে পোলার আয়ন বলা হয়। তাহলে এই হচ্ছে সংজ্ঞা। আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার যে পোলার আয়ন কাকে বলা হয় সেটা, পোলার আয়ন কাকে বলা হয় সেটা। এবার পরের প্রশ্নের অ্যান্সার যে ফাজানের 4টি নীতি লেখো। এই যে পোলার আয়ন, সেটা মাপি কার মাধ্যমে? ফাজানের 4টা নীতি দিয়ে। যে কার পোলার আয়ন বেশি, কার পোলার আয়ন কম, সেটা মাপি কিসের মাধ্যমে? ফাজানের 4টা নীতির মাধ্যমে। সো ফাজানের 4টা নীতি আমাদের কাছে জানতে চাইছে। সো একটু দেখো, এই পেজে আমাদের আরেকটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে আমরা একটু এই জিনিসগুলো মুছে দিই। হচ্ছে ফাজানের 4টা নীতি পড়ে ফেলি। ঠিক আছে, ফাজানের 4টা নীতি পড়ে ফেলি। সো আসো যে ফাজানের নীতি, ঠিক আছে। আচ্ছা, প্রথম নীতি কি? সে বলছে চার্জ যত বেশি পোলার আয়ন তত বেশি। ক্যাটায়ন বলো অথবা অ্যানায়ন বলো, চার্জ যত বেশি হবে পোলার আয়ন কি হবে? তত বেশি হবে। প্রথম নিয়ম। সেকেন্ড বলছে যে ক্যাটায়ন যত ছোট হবে, ক্যাটায়ন যত আকারে ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে। 3 নম্বরে সে বলছে
অ্যানায়ন যত বড় হবে, অ্যানায়ন যত বড় হবে পোলার আয়ন তত বেশি হবে। এবং লাস্ট হচ্ছে যদি ডিতে তোমার কি থাকে, তোমার D5 থেকে অথবা D10 এরকম অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে, অথবা ডিতে ইলেকট্রন আছে কারো এবং কারো ডিতে ইলেকট্রন নাই, তাহলে সেখানে তোমার যাদের ডিতে ইলেকট্রন আছে তাদের পোলার আয়ন বেশি হবে, যাদের ডিতে ইলেকট্রন আছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে শুধুমাত্র যে তোমার থাকতে হবে, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে হবে তা না, কার একজনের ধরো ডিতে ইলেকট্রন আছে আরেকজনের ডিতে নাই, তাহলে যার ডিতে নাই তার থেকে যার ডিতে আছে তার পোলার আয়নটা বেশি। তাহলে এরকম হলে সব থেকে বেশি, অথবা কি হইতে পারে তোমার ডিতে ইলেকট্রন থাকলেই হইলো, ঠিক আছে, ডিতে ইলেকট্রন থাকলেই হইলো, তখন কি হবে পোলার আয়ন তোমার বেশি হবে। বুঝতে পারছো? চারটা নিয়ম। চার্জ বেশি হইলে পোলার আয়ন বেশি, ক্যাটায়নের আকার ছোট হইলে পোলার আয়ন বেশি, অ্যানোনের আকার বড় হইলে পোলার আয়ন বেশি, এবং ডিতে ইলেকট্রন থাকলে এবং তার থেকেও বেশি কখন, যখন D5 বা D10 হবে, ডিতে ইলেকট্রন থাকলে পোলার আয়ন বেশি। ক্লিয়ার? ফাজানের চারটা নীতি, তাহলে পোলার আয়ন এবং ফাজানের নীতি কিন্তু ক্লিয়ার। সিলভার আয়োডাইড কেন রঙিন যৌগ গঠন করে? ব্যাখ্যা হচ্ছে পোলার আয়নের কারণে। দেখো এই যে সিলভার আয়োডাইড, এই যৌগটার মধ্যে কি আছে? সিলভার আয়োডাইডের মধ্যে আছে হচ্ছে সিলভার প্লাস প্লাস আয়োডিন মাইনাস। এই যে আয়োডিন মাইনাস এই অ্যানায়ন, এটার আকার অনেক বড় না, তাই তো? এই আয়োডিন মাইনাসের আকার অনেক বড়, আকার বড় হইলে আমরা কি বলছি, অ্যানায়নের আকার যত বেশি পোলার আয়ন তত বেশি, অ্যানায়নের আকার যত বেশি পোলার আয়ন তত বেশি। সো এখানে যেটা হয় যে অ্যাকচুয়াল কারণ কি, ওর তো রঙিন যৌগ গঠন করার কথা না, আমরা কি জানি রঙিন যৌগ গঠন করে কারা, যারা হচ্ছে অবস্থান্তর মৌল। তো আয়োডিন তো অবস্থান্তর না, বা সিলভারও অবস্থান্তর না, ঠিক আছে? তাহলে কেন সিলভার আয়োডাইড এটাই কেন রঙিন যৌগ গঠন হইলো? দেখো প্রশ্নটা আমি ক্লিয়ার করি। AgF এটাও রঙিন না, AgCl এটাও রঙিন না, AgBr হালকা রঙিন, ঠিক আছে, বাট AgI গাঢ় হলুদ। এই যে কাহিনীটা কিসের জন্য হইলো? কারণ দেখো এখানে সিলভার তো কমন, তো ফাজানের নীতিতে আমরা কমন জিনিস নিয়ে কি করি না, কাজ করি না। এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো আমরা জানি অ্যানায়নের আকার যত বড় পোলার আয়ন তত বেশি। সো পোলার আয়ন যখন বেশি হয় তখন উচ্চ মাত্রায় পোলার আয়ন হওয়ার কারণে সেই যৌগগুলো কিন্তু কি করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে। তো এই প্রশ্নটা সব জায়গায় আসে, ঠিক আছে, এটা শুধুমাত্র ডিউরিটিন আসবে এরকম না, এগুলো বুটেক্সে আসে, ইঞ্জিনিয়ারিং এই প্রশ্নটা আসে যে AgI কেন রঙিন যৌগ গঠন করে। আনসার কি, এটার আকার, অ্যানায়নের আকার বা আয়োডিন যেটা, এটার অ্যানায়নের আকার অনেক বড় হওয়ার কারণে পোলার আয়ন বেশি হয়। এই পোলার আয়নের কারণে এটা কি হয়, মেইনলি রঙিন যৌগ গঠন করে। সেম কারণ গোস টু এইটা যে HgCl2 রঙিন না কিন্তু HgI2 রঙিন, সেম কারণ। সো এরকম প্রশ্ন আসতে পারে। এরপরে বলবে PbCl2 রঙিন না কিন্তু PbI2 আবার রঙিন। তাহলে যে কারণ একটাই, কারণ কি, এই যে আয়োডিনের পোলার আয়নটা বেশি, ক্লোরিন এগুলো তো পোলার আয়ন কম, তাই না, আয়োডিনের পোলার আয়নটা বেশি। অ্যান্সার ক্লিয়ার? বলবা যে আয়োডিনে কি পোলার আয়ন অনেক বেশি হওয়ার কারণে কি হয়, আলটিমেট এটা রঙিন হয়। কি কালার? গাঢ় হলুদ। মনে রাখবা, এমসিকিউতে আসবে, ঠিক আছে, মনে রাখবা গাঢ় হলুদ। হাইড্রোজেন বন্ধনের শর্তগুলো লেখো, ঠিক আছে, কিসের জন্য হাইড্রোজেন বন্ধন হবে বা কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কি না, থাকলে কিভাবে থাকবে সেগুলো লেখো। সো হাইড্রোজেন বন্ধনের শর্ত, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনের শর্ত। সো প্রথম শর্ত দেখো, হাইড্রোজেন থাকতে হবে, এটা তো প্রথম শর্ত, তাই না? হাইড্রোজেনই নাই, তাহলে হাইড্রোজেন বন্ধন কেমনে হবে? হাইড্রোজেন থাকতে হবে। যেই যৌগটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিনা চেক করতে চাও তার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে। সেকেন্ড কথা হচ্ছে হাইড্রোজেনের সাথে যে থাকবে তাকে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হইতে হবে, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে আকার ছোট হইতে হবে, আকার ছোট হতে হবে। সো মেইন কারণ হচ্ছে এই দুইটা, হাইড্রোজেন তো থাকবেই হাইড্রোজেন বন্ধনে, যে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল আবার আকার ছোট, এরকম কারা কারা আছে? নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 3 এবং আকার ছোট, অক্সিজেন
তড়িৎনাটকতার ভ্যালু 3.5 এবং আকার ছোট। ফ্লোরিন তড়িৎনাটকতার ভ্যালু 4 এবং আকার ছোট। তাই নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এরা মেনলি কি করে? হাইড্রোজেন বন্ধন গঠন করে। এরা মেনলি কি করে? হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাই দেখবা যে হাইড্রোজেন ফ্লোরাইড এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, অ্যামোনিয়া এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এবার হচ্ছে H2O এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। কথা বুঝতে পারছো? তাহলে আকার ছোট হইতে হবে এবং তড়িৎনাটকতার ভ্যালু কি হইতে হবে? বেশি হইতে হবে, তাই এই হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শর্ত। এরপর অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কি? উদাহরণ সহ লিখো। ঠিক আছে, এইটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, এই প্রশ্নটা ডিউতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, সো ফার্স্টে আসো, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কি ভাইয়া এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কি? আচ্ছা, প্রথমে অন্ত কথাটায় আসো। অন্ত, অন্ত মানে হচ্ছে নিজেদের ভিতর, আর আন্ত মানে কি? জিনিসটা বোঝানোর জন্য ধরো তোমাকে একটু কলেজ লাইফে ফেরত নিয়ে যাই। ধরো তোমার কলেজের যে সেকশন গুলো আছে, তুমি ধরো হচ্ছে এ সেকশন, বি সেকশন, সি সেকশন এরকম। সো ওই সেকশন গুলোর মধ্যে ধরো একটা খেলা হইলো, ঠিক আছে? তার মানে এটা কি? একটা কলেজের মধ্যে কলেজের নিজেদের ছেলেমেয়েরাই নিজেদের মাঝখানে খেলতেছে, এটাকে আমরা বলি হচ্ছে অন্ত কলেজ প্রতিযোগিতা। আর আরেকটা হচ্ছে একটা কলেজের সাথে আরেকটা কলেজের ছেলেমেয়েরা খেলতেছে, এটাকে আমরা বলি আন্ত কলেজ প্রতিযোগিতা। ঠিক আছে, দুইটাই কলেজ বাট দুইটা কলেজের ছেলে মেয়ে কিন্তু আলাদা। কথা বুঝতে পারছো? এটাকে বলি আন্ত। তাহলে আন্ত কখন বলি? যখন হচ্ছে তোমার ওই যে সেকেন্ড কথা বললাম। আর অন্ত কি? অন্ত হচ্ছে নিজেদের ভিতর। অন্ত কি? অন্ত হচ্ছে নিজেদের ভেতর। তাহলে আমি একটা যৌগ দিয়ে দেখাই, যেহেতু উদাহরণ দিতে বলছে, তুমি ডিরেক্ট যৌগ দিয়ে দেখাইতে পারো যে অর্থ নাইট্রোফেনল, বইতে যেটা দেওয়া আছে, একটা ফেনল যার অর্থ পজিশনে কি আছে? নাইট্রোমূলক আছে, এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল। ভাই এটা কি? এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল। ঠিক আছে, অর্থ নাইট্রোফেনল। সো এটার মধ্যে কেমন হাইড্রোজেনের বন্ধন আছে একটু দেখো। এই পুরাটা কি একটা যৌগ না বলো তো ভাইয়া? এই পুরাটা মিলে একটা যৌগ। একটা যৌগের ভিতরে এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এই যৌগটার মধ্যেই তাদেরই দুইটা আলাদা জিনিস, এখানে OH আছে, এখানে NO2 আছে। সে এই OH এর হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে কি করছে দেখো? হাইড্রোজেন বন্ধন গঠন করে। সো একটা যৌগের ভিতরে দুইটা জায়গায় কি হচ্ছে? তোমার হাইড্রোজেন বন্ধন হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এবার বুঝলাম আন্ত আণবিক কি? ধরো হচ্ছে এই সেম যৌগটাই নিলাম তোমার ফেনল, কিন্তু এবার নাইট্রোটা অর্থতে না এসে প্যারাতে আছে। সো এবার কি ডিরেক্টলি হাইড্রোজেনটা এটার সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে? ও কি এর কাছে আছে? না, পারবে না। তাহলে হাইড্রোজেন বন্ধন যদি গঠন করতে চায় তাহলে কি হবে? এরকম আরো একটা যৌগ লাগবে। তো আরেকটা যৌগ যদি হয় তাহলে দেখো তো এবার কি হয়? এই যে হাইড্রোজেন পাশের যৌগের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে। তাহলে এবার দেখো, এইটা একটা আলাদা যৌগ, এইটা একটা আলাদা যৌগ, দুইটা আলাদা যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে আন্ত আণবিক। সো উদাহরণ দিয়ে যেহেতু বুঝাইছি, আশা করি আর কোনোদিন ভুল হবে না। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। সেম বস্তু পানি। ধরো পানি কি? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সো পানি কিন্তু নিজের মাঝখানে হাইড্রোজেন বন্ধন না। ধরো আরেকটা অক্সিজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম। এই যে এই অক্সিজেনের তোমার এই যে এই পানিটার অক্সিজেন ওই আরেকটা পানি হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন এবং এটার সাথে হাইড্রোজেন বন্ধন। তার মানে কি? এটা একটা পানি, এটা আরেকটা পানি, দুইটা পানির মধ্যে কি হচ্ছে? বন্ধন হচ্ছে। এটা কি? আন্ত আণবিক। সেম এটার মতো আন্ত আণবিক। আশা করি আন্ত আণবিক আর অন্ত আণবিক বুঝছো। আর এটা কি? একটা যৌগ তার মধ্যে হাইড্রোজেন বন্ধন, তাহলে অন্ত আণবিক। দুইটা আলাদা যৌগের মধ্যে হইলে তোমার কি? আন্ত আণবিক। এখন দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, এগুলো কোনো শেষ নাই। দেখো OH দিলা, তাহলে যে এটার মধ্যে আবার হবে, এরকম হবে, তুমি ডট চালাতে পারো, কোনো প্যারা নেই। সো একের বেশি হইলে সেখানে হচ্ছে আন্ত, একটার মধ্যে হইলে অন্ত। তো এই হচ্ছে অন্ত আণবিক আর আন্ত আণবিক। এরপরে দেখো, অর্থ নাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারা নাইট্রোফেনলের অপেক্ষা কম কেন? অর্থ নাইট্রোফেনল একটু আগে যেটা আঁকলাম, এই প্রশ্নটা আসতে পারে যে অর্থ নাইট্রোফেনল কেমন ফেনল? ফেনল হচ্ছে আমরা জানি এইটা, যার অর্থ পজিশনে আছে নাইট্রো, অর্থ পজিশনে আছে নাইট্রো NO2। একটু আগে যেটা দেখলাম অর্থ নাইট্রোফেনল। আর প্যারা নাইট্রোফেনল,
প্যারা কি? এটা ফেনল, কিন্তু এটা নাইট্রেট আছে প্যারা পজিশনে NO2। এই দুজনের মধ্যে প্যারার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি। তো কিসের জন্য? এটা কিসের জন্য? এই বুঝো, এখানে হাইড্রোজেন বন্ধন হয় একই যৌগের মাঝখানে, এটাকে আমরা বলছিলাম অন্ত। আর এখানে হাইড্রোজেন বন্ধন হইতে গেলে আরো একটা লাগবে বা আরো 2-3টা লাগবে। তাহলে ওরা যেটা করে, অনেকগুলা যৌগের মাঝখানে হাইড্রোজেন বন্ধন হয়। দেখো ওদের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো আলাদা আলাদা যৌগের মাঝখানে হাইড্রোজেন বন্ধন হয়, যেহেতু ওরা আন্ত, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে আন্ত। তার মানে তুমি ক্লিয়ার দেখতে পারতেছো যে অর্থোনাইট্রোফেনল একা থাকবে আর ওরা দলগতভাবে থাকবে, অনেকগুলা থাকবে। সো এখানে অনেকগুলো আছে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনও কি হবে? বেশি হবে, যতগুলো থাকবে তত হাইড্রোজেন বন্ধন। আর এখানে হবে জাস্ট একটা। তাহলে তুমি বলো এটা ভাঙতে বেশি তাপমাত্রা দেওয়া লাগবে না? এখানে হাইড্রোজেন বন্ধন বেশি না, এই বন্ধন ভাঙতে বেশি তাপমাত্রা দেওয়া লাগবে। তাই কি হয় যে প্যারার তোমার কি হয়, তোমার বেশি হয়, ঠিক আছে? অর্থর কি হয়? কম হয়। অর্থর কি হয়? কম। আর প্যারার কি হয়? বেশি। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল লাস্ট স্লাইড। দেখো ভাইয়া কিন্তু টোটাল 29টা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিলাম। সো এর বাইরে আশা করি কিছুই তোমাদের লাগবে না, ঠিক আছে? এক্সট্রা করে কি দেখতে পারো? এক্সট্রা করে যে কোনো জায়গায় সংকরায়ন নির্ণয় দেখতে পারো, ঠিক আছে? ডিউতে সাধারণত উদ্ভট টাইপের প্রশ্ন করে না, বাট ধরো 5টা যৌগ দিয়ে বললো নিচের 5টি যৌগের সংকরায়ন নির্ণয় করো, এবং 5টার জন্য তোমাকে 2.5 মার্ক বা 2 মার্ক দিল। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, মানে যৌগের সংকরায়নগুলো নির্ণয় করতে পারো। রিটেনের টিচারদের তো আর মানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এইচএসসিতে কি তাদের সিকিউতে ধরাবাঁধা নিয়ম আছে যে ক খ গ ঘ প্রশ্ন করতেই হবে, বা ডিউতে তারা চাইলে 10টা প্রশ্ন করতে পারে, 5টা করতে পারে, 3টা করতে পারে, একটা করতে পারে, তাদের উপরে। আবার শূন্যস্থান দিতে পারে, বড় প্রশ্ন দিতে পারে, ছোট প্রশ্ন দিতে পারে, যে কোনো প্রশ্ন দিতে পারে। তার মানে কি আমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাইলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যত কিছু ছিল সবকিছুই টোটাল কভার করার চেষ্টা করছি। এরপরেও তুমি কি করবা, তোমার বইটা নিবা, তুমি যেইখানে ভর্তি হইছো, যেই কোচিং এ পড়ো, সেখানে বইগুলোতে আরো কিছু এক্সট্রা প্রশ্ন থাকতে পারে, সেগুলো পড়বা এবং বিক্রিয়াগুলো একটু দেখবা, ঠিক আছে? বিক্রিয়াগুলো দেখবা, বিক্রিয়া থেকে পেঁচায় কিন্তু প্রশ্ন আসতে পারে। শুধু জৈব যৌগের বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে এরকম না, তোমাদের এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের যে বিক্রিয়াগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এই হচ্ছে এক্সট্রা সাজেশন, এই ক্লাসের বাইরে কি লাগবে। তবে আশা করি ক্লাস থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবা এবং কিভাবে সলভ করবা ভাই কিন্তু ধরে ধরে দেখাই দিচ্ছি যে এটার জন্য এতটুকুই লিখতে হবে, এটার জন্য অতটুকুই তোমাকে লিখতে হবে, এটার জন্য বিক্রিয়া লিখতে হবে, এটার জন্য লিখতে হবে না, ঠিক আছে? তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।